প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার নোট আইন আদালত বার এমসিকিউ ও লিখিত 2024, এই নোটের দ্য পেনাল কোড 18 and 60 অংশের পেজ 10 হতে আমার লাইভ ক্লাস পার্ট 2 ধারা 1 থেকে 75 আলোচনা হবে। প্রথমেই প্রথম অধ্যায় ধারা 1 থেকে 5 ধারারগুলো। প্রথম অধ্যায়ের শিরোনাম হচ্ছে সূচনা বা ইন্ট্রোডাকশন। তো ভিডিওটি শুরু করা যাক। ধারা 2, 1 নম্বর ধারার খুব একটা প্রয়োজন নেই, আপনারা একটু দেখে নিতে পারেন, মূল বইয়ে যা আছে তাই। বাংলাদেশের অভ্যন্তরে কৃত অপরাধের দণ্ড। বাংলাদেশের ভেতরে যদি কোনো অপরাধ করা হয় তাহলে এভরি পার্সন অর্থাৎ প্রত্যেকেই শ্যাল বি গিলটি উইথিন বাংলাদেশ, মানে ভেতরে যে কোনো ব্যক্তি, প্রত্যেক ব্যক্তি অপরাধে জন্য তাকে সাজা দেওয়া যাবে। বাংলাদেশের অভ্যন্তরে কৃত অপরাধের জন্য প্রত্যেক ব্যক্তিকে অর্থাৎ বাংলাদেশি এবং বিদেশি নাগরিককে দণ্ড দেওয়া যাবে। তাহলে বাংলাদেশিকেও দেওয়া যাবে, বিদেশি সবাইকে দেওয়া যাবে যারা বাংলাদেশের ভেতর অপরাধ করবে। তবে আইনে শাস্তিযোগ্য যদি কোনো অপরাধ হয় তাহলেই। ধারা 3, বাংলাদেশের বহির্ভাগে অর্থাৎ বাংলাদেশের বাইরে কৃত অপরাধের জন্য বাংলাদেশে বিচার করা যাবে কিনা, এটার উত্তর পাবো আমরা এই ধারায়। তো এখানে এনি পার্সন লায়েবল বাই এনি বাংলাদেশি ল। উপরের ধারাতে দেখেন যদি ইংলিশে প্রশ্ন করা হয় তাহলে মনে রাখতে হবে এভরি পার্সন বলা হচ্ছে, এবং 3 নম্বর ধারায় বলা হচ্ছে এনি পার্সন। এই এভরি এবং অ্যানির মধ্যে সামান্য পার্থক্য আছে, এটা একটু বুঝতে হবে। এই শব্দগুলো মনে রাখতে হবে। এই ইংলিশ দিয়ে শূন্যস্থান পূরণ টাইপ প্রশ্ন আসতে পারে। বাংলাদেশের বাইরে যে কোনো ব্যক্তি কর্তৃক কৃত বাংলাদেশি আইন বলে দণ্ডনীয় অপরাধের বিচার বাংলাদেশের আদালতে এমনভাবে করা যাবে যেন সে অপরাধটি বাংলাদেশের ভেতরে সংগঠিত করেছে। তাহলে বাইরে করুক আর ভেতরেও করুক, ভেতরেই করেছে বলে অপরাধটির বিচার করা যাবে। এ ধারাটি সাধারণত বাংলাদেশে অবস্থানরত বিদেশে অবস্থানরত শুধুমাত্র বাংলাদেশি নাগরিকগণের জন্য প্রযোজ্য হবে। মানে বিদেশে যারা বাংলাদেশি নাগরিক আছে তারা যদি বিদেশের মাটিতে কোনো অপরাধ করে এবং সেটা বাংলাদেশের আইনে যদি অপরাধ হয়, শাস্তিযোগ্য অপরাধ হয়, সেক্ষেত্রে তাকে বাংলাদেশে নিয়ে এসে অপরাধের বিচার করা যাবে। ধারা 4, বিদেশে কৃত অপরাধের বিচারের ক্ষেত্রে অত্র দণ্ডবিধির আওতার সম্প্রসারণ, অর্থাৎ 3 এবং 4 ধারা প্রায় কাছাকাছি একটা বিষয়, জাস্ট একটি এক্সটেনশন করা হয়েছে। এক্সটেনশন অফ কোড টু এক্সট্রা টেরিটোরিয়াল অফেন্সেস। এক্সট্রা টেরিটরি বলতে কোনো এলাকার বাইরে। এখানে বাংলাদেশকে যদি একটা টেরিটরি বলা হয় তাহলে এক্সট্রা টেরিটরি বলতে বাংলাদেশের বাইরে বোঝানো হচ্ছে, ফরেন কান্ট্রি বা ওভারসিজকে বোঝানো হচ্ছে, এখানে বিদেশকে বোঝানো হচ্ছে। তো 1 নম্বর পয়েন্ট যেটা আছে উপধারা 4-এর 1 উপধারা, ধারা 4-এর উপধারা 1-এ বলা হচ্ছে এনি সিটিজেন অফ বাংলাদেশ, যে কোনো বাংলাদেশি নাগরিক যদি হয়। 2 নম্বর এবং 3 নম্বর ওমিটেড। 4 নম্বরে বলা হচ্ছে এনি পার্সন অন এনি শিপ অর এয়ারক্রাফট রেজিস্টার্ড ইন বাংলাদেশ হোয়ার এভার ইট মে বি, অর্থাৎ যেখানে অবস্থান করুক না কেন বিশ্বের বা আকাশপথের যে দেশেরই দেখাচ্ছে যে আকাশ সীমানে অবস্থান করুক না কেন, কোনো এয়ারক্রাফট বা কোনো জলযান পানিপথের যেখানে অবস্থান করুক না কেন পৃথিবীর, যদি সেটা বাংলাদেশে নিবন্ধিত হয়, যে বাংলাদেশ সরকারের সাথে একটা চুক্তি আছে, নিবন্ধন চুক্তি, সেক্ষেত্রে কিন্তু এই শিপ মানে জলযান এবং এয়ারক্রাফট, এখানে যদি কেউ অপরাধ করে তার বিচার কিন্তু বাংলাদেশে করা যাবে। বাংলায় আমি কিভাবে ব্যাখ্যা করছি বিষয়টা। বিদেশের যে কোনো স্থানে যে কোনো বাংলাদেশি নাগরিক কর্তৃক এবং বিদেশের সীমানায় অবস্থানরত বাংলাদেশে নিবন্ধনকৃত অর্থাৎ রেজিস্টার্ড কোনো জলযান ও বিমানে বাংলাদেশি বা বিদেশি নাগরিকের কৃত অপরাধের বিচার বাংলাদেশের আদালতে করা যাবে। এক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তিকে অবশ্যই বাংলাদেশে পাওয়া যেতে হবে, অর্থাৎ বাংলাদেশের যে থানায় পাওয়া যাবে বা যে জেলায় পাওয়া যাবে সেই জেলার আদালতে তার বিচার আমলে গ্রহণ করা হবে এবং সেই জেলাতেই তার বিচার করা যাবে।
এখানে চারটি ইলাস্ট্রেশন বা উদাহরণ আছে, খুবই সহজ। একজন ব্যক্তি বাংলাদেশি সাবজেক্ট কমিটস এ মার্ডার ইন উগান্ডা, মানে একজন বাংলাদেশি ব্যক্তি বা নাগরিক উগান্ডাতে একটি খুন করে। হি ক্যান বি ট্রাইড অ্যান্ড কনভিক্টেড অফ মার্ডার ইন এনি প্লেস ইন বাংলাদেশ ইন হুইচ হি মে বি ফাউন্ড, অর্থাৎ বাংলাদেশের যেখানে তাকে পাওয়া যাবে সেখানেই তাকে কি করা যাবে, ট্রাইড, অর্থাৎ তার ট্রায়াল বা বিচার করা যাবে এবং তাকে সাজাও দেওয়া যাবে। এ ধরনের আরও কয়েকটি উদাহরণ আছে, ইংলিশগুলোই সহজ, অতবার পড়ে দিচ্ছি না আমি। আরেকটা আছে, সর্বশেষটা পড়ি। ডি, এ ব্রিটিশ সাবজেক্ট লিভিং ইন খুলনা, একজন ব্রিটেনের নাগরিক বা ইংরেজ, তিনি খুলনায় বসবাস করেন। ইনভেস্টিগেটস ই টু কমিট এ মার্ডার ইন চিটাগং, সে কে প্ররোচিত করে চিটাগংয়ে একজনকে মার্ডার করতে। ডি ইজ গিলটি অফ অ্যাবিটিং মার্ডার, সে কিন্তু ডি যে ব্রিটিশ নাগরিক, সে খুলনায় বসবাস করে, কিন্তু চিটাগংয়ে কাউকে মার্ডার করতে যদি প্ররোচিত করে তাহলে কিন্তু তার এই যে খুনের প্ররোচনার জন্য তার বিচার করা যাবে, সে দোষী সাব্যস্ত হবে। তো এই যে খুবই গুরুত্বপূর্ণ তিনটি ধারা 2, 3 ও 4 মনে রাখার কৌশল আমি কিছু চিত্রের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। এখানে একটা বাংলাদেশের ম্যাপ বা মানচিত্র আঁকিয়েছি আমি দিয়েছি, আর এই পাশে একটা ইন্ডিয়ার ম্যাপ বা মানচিত্র দিয়েছি। তো বাংলাদেশের সীমানার বাইরে যদি কোনো কিছু হয় তাহলে সেটা বাইরে দেখিয়েছি, এবং বিদেশ বলতে এখানে আমি ইন্ডিয়ার রেফারেন্স দিয়েছি। উপরে বি মানে বাংলাদেশি, আর এফ মানে ফরেনার বা বিদেশি। টিক চিহ্ন মানে বিচার করা যাবে, আর ক্রস চিহ্ন মানে বিচার করা যাবে না। তাহলে ধারা 2 এর বক্তব্য কি, বাংলাদেশের ভেতরে, দেখেন মানচিত্রের ভেতরে আছে, বি অর্থাৎ বাংলাদেশি হলে বিচার করা যাবে টিক চিহ্ন, এবং এফ মানে ফরেনার, এরও বিচার করা যাবে যদি বাংলাদেশের ভিতরে অপরাধ করে। এটা 2 ধারার বক্তব্য। 3 ধারার বক্তব্য হচ্ছে বাংলাদেশের বাইরে যদি হয় শুধু বাংলাদেশি ব্যক্তির বিচার করা যাবে, কিন্তু ফরেনারের বিচার করা যাবে না, দেখেন ক্রস চিহ্ন দিয়েছে। 4 ধারার বক্তব্য হচ্ছে যদি কোনো এয়ারক্রাফট, কোনো উড়োজাহাজ বা কোনো হেলিকপ্টার বা এই ধরনের যেগুলো আকাশপথে ওড়ে চলাচল করে, সেই ধরনের যানে যদি বাংলাদেশি হোক আর ফরেনার হোক উভয়ের বিচার করা যাবে, এবং শর্ত হচ্ছে কি যে এই এয়ারক্রাফটটা বাংলাদেশের সরকারের মাধ্যমে কি হতে হবে, নিবন্ধিত হতে হবে। ধারা 4 এর একই বক্তব্য হচ্ছে জলযানের ক্ষেত্রে প্রযোজ্য, যে জলযানে যদি বাংলাদেশি বা বিদেশি নাগরিক অপরাধ করে 4 ধারায় বলা হচ্ছে যে তাদের উভয়েরই বিচার করা যাবে বাংলাদেশের আইন বলে, এবং বাংলাদেশে তাদের বিচার করা যাবে। এবং ধারা 4 এর আরেকটু বক্তব্য হচ্ছে যদি বিদেশে, যেমন ইন্ডিয়া আমাদের ক্ষেত্রে বিদেশি আমি বলবো, তো ইন্ডিয়াতে যদি কোনো বাংলাদেশি নাগরিক অপরাধ করে তবুও তার বিচার বাংলাদেশে করা যাবে না যতক্ষণ না সে পালিয়ে, আমি এই যে চিহ্ন দিয়ে দেখিয়েছি যে পালিয়ে বাংলাদেশের ভিতরে আসছে, এই যে পালিয়ে বাংলাদেশে চলে আসছে, ইন্ডিয়াতে অপরাধ করলো এই বি, এই বাংলাদেশে এসে তার বিচার করা যাবে। যতক্ষণ ইন্ডিয়াতে থাকছে তার বিচার কিভাবে করবে, কারণ ইন্ডিয়াতে তো আর বাংলাদেশের কোনো আদালত প্রতিষ্ঠা করা নাই। আশা করি যে এই ধারার আলোচনাগুলো এবং এই সচিত্রের মাধ্যমে ধারা 2, 3 এবং 4 আপনাদের স্পষ্ট হয়েছে। কনসেপ্ট ক্লিয়ার হলে বাংলাদেশ বার কাউন্সিলের প্রশ্ন যেমনই হোক না কেন, ইংলিশ বাংলা বা ভাষাগত কোনো পরিবর্তন করে হোক বা জটিল করে হোক, আশা করি উত্তর করতে পারবেন। তো এই ক্লাসের শেষের দিকে আমি কিছু প্রশ্ন দেখাবো এই ধারা সংক্রান্ত এমসিকিউ, সেগুলো দেখলে আপনাদের আরও ক্লিয়ার হবে যে এখান থেকে কি কি প্রশ্ন আসতে পারে, কিভাবে প্রশ্ন আসতে পারে। এরপরে প্রথম অধ্যায়ের সর্বশেষ ধারা 5, দণ্ডবিধি কিছু আইনকে প্রভাবিত করবে না, অর্থাৎ স্পেশাল ল প্রিভেলস ওভার জেনারেল ল। যে স্পেশাল আইনগুলো আছে, যেমন যৌতুক আইন আছে, তারপরে সেনাবাহিনীদের জন্যে মার্শাল ল আছে, তারপরে আরও যে স্থানীয় লগুলো আছে, তো সেই আইনগুলো কিন্তু স্পেশাল ল এর ক্যাটাগরিতে পড়বে। সেগুলো জেনারেল ল, অর্থাৎ পেনাল কোড কিন্তু একটা জেনারেল ল, এবং এই জেনারেল ল এর উপরে অবস্থান করবে। অর্থাৎ একই বিষয় যদি 2 আইনে থাকে তাহলে কিন্তু পেনাল কোডে সেটার মামলা না হয়ে ওই স্পেশাল লতে মামলা হবে। যেমন 375 ধারায় রেপের সংজ্ঞা দেওয়া আছে, ডেফিনেশন আছে, কিন্তু 376 ধারায় আছে রেপের পানিশমেন্ট। তো এখন যদি রেপ সংগঠিত হয়
তাহলে কিন্তু পেনাল কোডের 376 ধারায় আর মামলা দায়ের করা হয় না। নারী শিশু আইন হয়ে গেছে। নারী শিশু আইনের কিন্তু 9-এর 1, 2, 3 এই যে ধারাগুলো আছে এই ধারাগুলোতে মামলা দায়ের করা হয়, কারণ নারী শিশু আইন কিন্তু স্পেশাল আইন। এই কারণে কিন্তু এখানে মামলাটা দায়ের করতে হবে। পেনাল কোডের থেকে সেই আইনের গুরুত্বটা বেশি হবে। প্রজাতন্ত্রের চাকরিতে নিয়োজিত কর্মচারীগণ ও সৈনিকগণের বিদ্রোহ ও পলায়নের শাস্তির বিধান সম্পর্কিত আইন বা বিশেষ স্থানীয় আইনের ক্ষেত্রে দণ্ডবিধি প্রযোজ্য নয়, অর্থাৎ সেই আইনগুলোকে দণ্ডবিধি প্রভাবিত করতে পারবে না। দণ্ডবিধিটা তখন স্টপ হয়ে যাবে, সেই আইনটা কার্যকর হবে। আশা করি বুঝতে পেরেছেন 5 ধারার বক্তব্যটা কি। এরপরে 6 ধারায় আমরা পড়তে যাব। তার আগে বলে রাখা ভালো যে দ্বিতীয় অধ্যায় শুরু হয়ে গেল। ধারা 6 থেকে 52 এখানে সাধারণ ব্যাখ্যাসমূহ অর্থাৎ জেনারেল এক্সপ্লেনেশন আছে। জেনারেল এক্সেপশনস তো চতুর্থ অধ্যায়, কিন্তু দ্বিতীয় অধ্যায়ে মনে রাখবেন সাধারণ ব্যাখ্যাসমূহ আছে। সাধারণ ব্যাখ্যাসমূহ অর্থাৎ জেনারেল এক্সপ্লেনেশন আছে এখানে 6 থেকে 52 তো দেখা যাক 6 থেকে 52 কি কি আছে। ধারা 6 সংজ্ঞাসমূহের অর্থ সাধারণত ব্যতিক্রমসমূহ সাপেক্ষে বিবেচিত হবে, অর্থাৎ সাধারণ ব্যতিক্রমসমূহ বা জেনারেল এক্সেপশনস 76 থেকে 106 ধারাতে আছে, সেগুলোকে বিবেচনায় রেখে এই আইনে যে অপরাধগুলোর সংজ্ঞা দেওয়া হয়েছে সেই অপরাধগুলো বিবেচনায় নিতে হবে, এটা বলা হচ্ছে। অর্থাৎ ব্যতিক্রমগুলোকে ব্যতিক্রম ধরে সেখানে যে অপরাধগুলোর প্রযোজ্য হচ্ছে সেগুলোকে আর অপরাধ ধরা হবে না, অন্যান্য ক্ষেত্রে অপরাধ হবে যেগুলো সাধারণ ব্যতিক্রমের ঊর্ধ্বে থাকবে। ধারা 10 পুরুষ ও নারী বলতে যে কোনো বয়স্ক পুরুষ ও নারীকে বোঝাবে, অর্থাৎ এনি এজ, ওমেন মেন এনি এজের হবে। ধারা 14 রাষ্ট্রীয় কর্মচারী অর্থাৎ সার্ভেন্ট অব দ্য স্টেট। সার্ভেন্ট অব দ্য স্টেট দেখেন এখানে শিরোনামে বলছে রাষ্ট্রীয় বা স্টেটের কথা বলছে, কিন্তু ভেতরে বলছে আন্ডার দ্য অথরিটি অব দ্য গভর্নমেন্ট। দ্য ওয়ার্ডস সার্ভেন্ট অব দ্য স্টেট ডিনোট অল অফিসার্স অর সার্ভেন্ট। এখানে যদিও কর্মচারী বলছে, ভিতরে আবার বলছে অফিসার্স অ্যান্ড সার্ভেন্ট, অর্থাৎ কর্মকর্তা প্লাস কর্মচারী উভয়কেই বোঝাবে। কন্টিনিউড অ্যাপয়েন্টেড অর এমপ্লয়েড ইন বাংলাদেশ বাই অর আন্ডার দ্য অথরিটি অব দ্য গভর্নমেন্ট, অর্থাৎ সরকারের কর্তৃত্ব বলে কিংবা অধীনে বাংলাদেশে বহাল নিযুক্ত বা নিয়োজিত প্রত্যেক কর্মকর্তা বা কর্মচারী হবে রাষ্ট্রীয় কর্মচারী বা সার্ভেন্ট অব দ্য স্টেট। তাহলে সার্ভেন্ট অব দ্য স্টেট এভাবে যদি ইংলিশে প্রশ্ন আসে, অপশনে স্টেট শব্দটা থাকতে পারে, কিন্তু অপশনে স্টেট যদিও থাকুক উত্তর হবে কিন্তু গভর্নমেন্ট। তাহলে গভর্নমেন্ট দ্বারা নিয়োগকৃত কোনো ব্যক্তি হবে সার্ভেন্ট অব দ্য স্টেট। রাষ্ট্র নিজে কিন্তু কি দিবেন না, নিয়োগ দিবেন না, গভর্নমেন্ট দিবে নিয়োগ। তাহলে এখানে দেখেন উপরে স্টেট থাকলেও নিচে গভর্নমেন্ট বা সরকার, এই কথাটা কিন্তু প্রযোজ্য হবে। ধারা 19 জজ বা জাজ বলতে বোঝাবে দেওয়ানি বা ফৌজদারি কার্যক্রমে চূড়ান্ত রায় প্রদানের ক্ষমতাপ্রাপ্ত কোনো ব্যক্তি। কালেক্টরও জাজ হবেন এবং ম্যাজিস্ট্রেট যিনি বিচারিক ক্ষমতা প্রয়োগ করতে পারেন তিনি জাজ হবেন। 4 নম্বর পয়েন্টে বলা হচ্ছে কে জাজ নন, যে ম্যাজিস্ট্রেটের শুধু প্রেরণ করার ক্ষমতা আছে তিনি জাজ নন, অর্থাৎ মামলা তিনি গ্রহণ করবেন এবং প্রেরণ করে দিবেন, নিজে বিচার করবেন না, তিনিই হচ্ছেন সাধারণত তিনি জাজ হবেন না। ধারা 20 বিচারালয় বা আদালত। তো আদালত বলতে ইংরেজিতে শুধুমাত্র আমরা কিন্তু কোর্ট বলবো না, এর সাথে আছে অব জাস্টিস, অর্থাৎ বিচারালয় বলতে কোর্ট অব জাস্টিসকে বোঝাবে। বিচারকের কার্য সম্পাদন বা চলমান এজলাস। যখন আমি একটা কোর্ট বিল্ডিং দেখি এর মধ্যে অনেকগুলো কোর্ট রুম থাকবে। কোর্ট রুম বলতে যখন বিচারক বিচার কাজ পরিচালনা করছেন না তখন সেটাকে কোর্ট রুম বলা হবে। সেখানে কোর্ট রুমের একটা স্ট্রাকচার থাকবে, একটা বেঞ্চ থাকবে যে অংশে বিচারক বসবেন, আর অপরদিকে বিপরীতে থাকবে হচ্ছে বার, যে অংশে অ্যাডভোকেটসগণ বসবেন, এবং দুই পাশে এক পাশে থাকবে হচ্ছে উইটনেস বক্স এবং অপর পাশে থাকবে হচ্ছে আসামির কাঠগড়া। এই ধরনেরই আমরা জেনারেল একটা স্ট্রাকচার দেখি কোর্টরুমের।
তো এটা কোর্টরুম। যখন বিচার কার্য পরিচালিত হচ্ছে কোনো কোর্টরুমের মধ্যে, তখন সেটাকে কোর্ট অফ জাস্টিস বা চলমান এজলাস বলা হবে। যতক্ষণ না কোনো সেশন চলছে ততক্ষণ কিন্তু সেটা কোর্ট অফ জাস্টিস বা বিচারালয় বা বিচার আদালত বলা যাবে না। যতক্ষণ চলছে ততক্ষণ আদালত, যতক্ষণ স্থগিত আছে, অ্যাডজর্নমেন্ট চলছে বা শুরু হয়নি, আদালত এখনো বসেননি, তখন কিন্তু সেটাকে জাস্ট কোর্টরুম বলবো, কোর্ট অফ জাস্টিস বলা যাবে না। তাহলে কোর্ট অফ জাস্টিস হচ্ছে একটা নির্দিষ্ট চলমান একটা স্টেজ যখন বিচার কার্য পরিচালিত হচ্ছে। ধারা 21, সরকারি কর্মচারী বা পাবলিক সার্ভেন্ট। এর আগে আমরা দেখলাম রাষ্ট্রীয় কর্মচারী, সার্ভেন্ট অফ দ্য স্টেট, এবার দেখছি সরকারি কর্মচারী, পাবলিক সার্ভেন্ট। তাহলে সরকারি বেতনভুক্ত যে কোনো ব্যক্তি হচ্ছে সরকারি কর্মচারী। এখানে বেশ কয়েকজনের আমি লিস্ট দিয়ে দিয়েছি। সামরিক, নৌ বা বিমান বাহিনীর প্রত্যক্ষ কমিশনপ্রাপ্ত কর্মকর্তা, জজ, ম্যাজিস্ট্রেট, আদালতের কর্মচারী, জুরি, অ্যাসেসর, পঞ্চায়েতের সদস্য, বিচারক কর্তৃক নিযুক্ত মধ্যস্থতাকারী অর্থাৎ মিডিয়েটর, আমরা সিপিসিতে সেটা জানতে পারবো। যিনি পদাধিকার বলে কোনো ব্যক্তিকে আটক রাখতে পারেন, যেমন পুলিশ, প্রশাসনিক কর্মকর্তা, জরিপ কর্মচারী, সার্ভে যারা করেন, রেজিস্ট্রি কর্মকর্তা এবং কর্মচারী, কমিশনার, কালেক্টর, রাজস্ব আদায়কারী কর্মকর্তা, কর্মচারী প্রমুখ। প্রমুখ বলতে আরও অনেক আছে, এটা অনেক বড় একটি সেকশন। সেখান থেকে মূল যে জায়গা থেকে আমি কিছু উদাহরণ তুলে দিয়েছি, এগুলো আশা করি মনে রাখলেই হবে। এখান থেকে প্রশ্ন করলে এই ব্যক্তিদের মনে রাখলেই হবে। এক কথায় সরকারি বেতনভুক্ত যে কোনো ব্যক্তিকেই সরকারি কর্মচারী বলা যাবে। ধারা 24, অসাধুভাবে বা ডিসঅনেস্টলি। এখন অসাধুভাবে কোনো কিছু যদি করা হয়, তার মধ্যে অবশ্যই একটা ক্ষতি থাকবে, অবৈধ লাভ বা অপর ব্যক্তির অবৈধ ক্ষতি সাধন। যিনি ভিকটিম তার ক্ষতি হতেই হবে, মাস্ট। ক্ষতি না হলে কোনো অপরাধ সংঘটিত হবে না। আর যিনি অ্যাকিউজড বা অভিযুক্ত ব্যক্তি, যিনি অপর ব্যক্তির ক্ষতি করছেন, তার লাভ হতেও পারে আবার নাও হতে পারে। সকল ক্ষেত্রে সাধারণত লাভ হয় না, কিছু ক্ষেত্রে শুধু ভিকটিমের ক্ষতি হয়। যেমন কোনো ব্যক্তি যদি অপর কোনো ব্যক্তির একটি আংটি হাত থেকে খুলে নিয়ে নদীতে ফেলে দেয়, তাহলে ভিকটিমের আংটিটা খোয়া গেল, ক্ষতি হলো, কিন্তু যিনি অভিযুক্ত ব্যক্তি তার কিন্তু আংটিটা যেহেতু তিনি পেলেন না, তাই তার কোনো অবৈধ লাভ হলো না। আবার যদি এক ব্যক্তি আরেক ব্যক্তিকে মার্ডার করে, সেক্ষেত্রে কোনো এর ভেতরে হয়তো বা তার কোনো লাভ আছে যে অপর ব্যক্তি মারা গেলে তার ব্যবসায়িক কোনো উপকার হতে পারে, আবার কোনো হয়তো বা উপকারও হচ্ছে না। তো ভিকটিম মারা যাচ্ছে, ভিকটিমের পরিবার ক্ষতিগ্রস্ত হচ্ছে, অভিযুক্ত ব্যক্তির কিন্তু ইনস্ট্যান্টলি কোনো লাভ হচ্ছে না, এটাও আমরা ধরতে পারি। তার মানে লাভ অভিযুক্ত ব্যক্তির হতেও পারে, না হতে পারে, কিন্তু অবৈধ ব্যক্তি যে অপর ব্যক্তির অবৈধভাবে ক্ষতি হবে, যেটা বৈধ ক্ষতি নয়, যেটা আইন দ্বারা সমর্থিত নয়। তাহলে আইনে যেটা নিষিদ্ধ করা হয়েছে সেই কাজটাই যদি করা হয়, সেটা ডিসঅনেস্টলি করা হয়েছে, সেটা ধরে নিতে হবে। আর যদি ডিসঅনেস্টলি করা না হয়, তাহলে বুঝতে হবে সেটা সরল বিশ্বাসে করা হয়েছে, তাহলে সেটা জেনারেল এক্সেপশনসের মধ্যে পড়তে পারে। তো আমরা এসেন্সে বলতে পারি যে ডিসঅনেস্টলি এর বিপরীত শব্দ হচ্ছে গুড ফেথ বা বোনাফাইড বা গিলটি মাইন্ড, গুড ফেথ, বোনাফাইড বা সরল বিশ্বাস। তো সরল বিশ্বাসের বিপরীত হচ্ছে অসাধুভাবে, জেনে বুঝে। ধারা 29, দলিল বা ডকুমেন্ট। ডকুমেন্টের সংজ্ঞা দেওয়া হচ্ছে যে দ্য ওয়ার্ড ডকুমেন্ট ডিনোটস এনি ম্যাটার, যে কোনো বিষয়, এক্সপ্রেসড অর ডিসক্রাইব, প্রকাশিত বা বর্ণিত, আপন এনি সাবস্টেন্স, যে কোনো পদার্থ বা বস্তুর উপরে, বাই মিন অফ লেটার্স, কোনো বর্ণের মাধ্যমে, ফিগার্স, কোনো চিত্রের মাধ্যমে, মার্কস, কোনো চিহ্নের মাধ্যমে, অর এনি মোর দেন ওয়ান অফ দোজ মিনস। এই যে বর্ণ, চিত্র বা চিহ্ন, এগুলোর একাধিক মাধ্যম ব্যবহার করেও যদি কোনো বস্তুর উপরে কোনো কিছু প্রকাশ করা হয়, সেটাকে সাধারণত ডকুমেন্ট বলা হবে। ইন্টেন্ডেড টু ইউজড, অর্থাৎ তার ব্যবহার করার উদ্দেশ্য ছিল, অর হুইচ মে বি ইউজ, যেটা ব্যবহৃত হতে পারে,
অ্যাজ এভিডেন্স অফ দ্যাট ম্যাটার, অর্থাৎ যেটা ব্যবহৃত হয়েছে সাক্ষ্য হিসেবে অথবা ব্যবহৃত হতে পারে সাক্ষ্য হিসাবে, অর্থাৎ যেই জিনিসটির এভিডেন্সিয়াল ভ্যালু আছে, সাক্ষ্যগত মূল্য আছে, সেটাকেই সাধারণত দলিল বলা হবে। সাদা কাগজ বা কাগজ দলিল নয়, বরং কাগজ, কাঠ, পাথর, ধাতু বা যে কোনো বস্তুর উপর লিখিত বক্তব্য বা চিহ্ন হলো দলিল। যেমন ভিডিও ক্যাসেট, সিডি, চিপ সবই দলিল, কারণ এর মধ্যে যদি তথ্য থাকে তাহলে দলিল। কিন্তু যদি ভিডিও ক্যাসেট বা সিডি চিপ যদি ব্ল্যাঙ্ক হয়, ভিতরে কিছুই না থাকে, তাহলে কিন্তু সেটা কোনো দলিল নয়। যেমন সাদা কাগজ দলিল নয়, তেমন গাছ, গরু, মহিষের গায়ে দেওয়া নম্বরও কিন্তু দলিল। কোনো গাছের গায়ে নাম্বার দেওয়া হয় কোনো কারণে, আর দেখা যাচ্ছে যে গণনার জন্য। আবার গরু, মহিষ যেটা বিদেশ থেকে আগে আমদানি হতো ইন্ডিয়া থেকে, তখন ইম্পোর্টের সময় তার গায়ে একটা নাম্বারিং করা হতো, এই নম্বরিংটাকে কিন্তু দলিল হিসাবে গণ্য করা যাবে। নকল বা জাল দলিল কিন্তু দলিল হিসাবে বিবেচিত নয়। ধারা 30, মূল্যবান জামানত বা ভ্যালুয়েবল সিকিউরিটি। মূল্যবান জামানত বা ভ্যালুয়েবল সিকিউরিটি বলতে কোনো দলিল দ্বারা কোনো দায় স্বীকার করা অথবা অধিকার ত্যাগ করাকে বোঝাবে। একটা ভ্যালুয়েবল সিকিউরিটির কথা যদি বলি, যেমন একটা চেক ভ্যালুয়েবল সিকিউরিটি। তারপরে আদালতে আমরা অ্যাডভোকেট যারা জামিননামা বা বেল বন্ড দাখিল করি, সেটাও কিন্তু একটা ভ্যালুয়েবল সিকিউরিটি। তো সেখানে কোনো ভ্যালুয়েবল সিকিউরিটিতে কোনো দায় স্বীকার করে নেওয়া, যেমন চেক প্রদান করলে দায় স্বীকার করা হয়, চেকে উল্লিখিত টাকা আমি তার কাছে নিয়েছিলাম বা তার বিপরীতে কোনো কিছু নিয়েছি, তাই সেই টাকার পরিমাণ যেটা উল্লেখ করছি সেটা আমি দায় স্বীকার করছি যে তিনি আমার কাছে পাবেন, এটা আমার অ্যাকাউন্ট থেকে তাকে দেওয়া হোক। অথবা অধিকার ত্যাগ করা, আমি কোনো কিছু যদি উল্লেখ করি যে আমি এই কোনো বক্তব্য পেশ করে কোনো লিখিত বক্তব্যের মাধ্যমে কিন্তু মূল্যবান সিকিউরিটি তৈরি হতে পারে এবং আমি বলতে পারি যে এটা আমার ছিল, সেটা অধিকার ত্যাগ হলো। যেমন একটা যদি আমি দেখাচ্ছে যে বক্তব্য বলি যে এটা আমার ছিল, এটা আমি আরেকজনকে দান করে দিলাম বা দিয়ে দিলাম, তাহলে কিন্তু সেটা ভ্যালুয়েবল সিকিউরিটি হয়ে গেল। যেমন যদি আমি বলি কোনো দোকানের ভাউচারে আমি একটা প্রোডাক্ট কিনেছি, একটা ল্যাপটপ কিনেছি, তো ল্যাপটপের মডেল নাম্বার সবই আছে, তো দোকানদার কিন্তু একটা রসিদ দিচ্ছে এবং সেখানে উল্লেখ করে দিচ্ছে এই মডেলের, এই সিরিয়ালের এই ল্যাপটপটি এখন আমি তার কাছে বিক্রয় করে দিলাম। তার মানে সেটার অধিকারটা তিনি ত্যাগ করে দিলেন, তার যে সার্টেন লিগ্যাল রাইট আছে সেটা ত্যাগ করে দিলেন। এটা তাহলে একটা ভ্যালুয়েবল সিকিউরিটি হিসেবে কাজ করবে কোনো প্রোডাক্টের ভাউচার। ধারা 31, উইল। এ উইল, দ্য ওয়ার্ডস এ উইল ডিনোট এনি টেস্টামেন্টারি ডকুমেন্ট, অর্থাৎ ওসিয়তমূলক দলিল। কেউ কাউকে কোনো কিছু যদি ওসিয়ত করে যায় সেটাকে উইল বলা হয়, ইচ্ছাপত্র বলা হয়। ধারা 33, কার্য বা কার্য বিচ্যুতি বা বিরতি। অ্যাক্ট, ওমিশন। অ্যাক্ট বলতে কোনো কিছু করা, আর ওমিশন বলতে কোনো কিছু করা থেকে বিরত থাকা। এই হচ্ছে অ্যাক্ট এবং ওমিশনের মূল কনসেপ্ট। এই ধারাতে বলা হচ্ছে একক কার্য, যদি কেউ একটি কাজ করে তাহলে সেটাও অ্যাক্ট। কার্যের শ্রেণী, অনেকগুলো কাজ যদি করে, মাল্টিপল অ্যাক্টস করে, সেটাকেও ওই একক কার্য এবং কার্যের শ্রেণীকে কিন্তু সমভাবে বিবেচনা করা হবে। একক বিচ্যুতি বা বিচ্যুতি শ্রেণী বা মানে সিঙ্গেল ওমিশন আর মাল্টিপল ওমিশন সবই কিন্তু সমান হবে। এরপরে ধারা 34। ধারা 34 আলোচনার পূর্বে বলে রাখি যে ধারা 34 থেকে 38 এখানে যৌথ দায় বা জয়েন্ট লাইবিলিটি এর ধারণা পাওয়া যায়। তো এখানে কিন্তু একটু ডিটেল আলোচনা করা হয়েছে, কারণ এটা লিখিতর জন্য খুব দারুণভাবে প্রযোজ্য। লিখিত পরীক্ষায় কিন্তু এখান থেকে প্রশ্ন আসে। তো যেহেতু এটা এমসিকিউ প্লাস লিখিত উভয় নোট, তাই কোথা থেকে লিখিত প্রশ্ন আসতে পারে, কিভাবে আসতে পারে, সেটাও কিন্তু নোটে দেখানো হয়েছে এবং লিখিত প্রশ্ন আলোচনা করা হয়েছে এমসিকিউ প্রশ্নের পাশাপাশি। ধারা 34, অভিন্ন অভিপ্রায় বা সাধারণ অভিপ্রায়, এটাকে আবার অভিন্ন ইচ্ছাও বলা হয় বা সাধারণ ইচ্ছাও বলা হয় বা অভিসন্ধিও বলা হতে পারে। বাংলা যাই হোক না কেন, ইংরেজি হচ্ছে কমন ইন্টেনশন। ধারা শিরোনাম হচ্ছে অ্যাক্টস ডান বাই সেভারাল পার্সনস ইন ফার্দারেন্স অফ কমন ইন্টেনশন। তাহলে when a criminal act is done by several persons in furtherance of the common intention of all, each of such persons is liable for that act in the same manner as if it
ওয়ার ডান বাই হিম অ্যালোন। অর্থাৎ সকলে মিলে যদি একটি কাজ করে তাহলে ধরে নিতে হবে একা যদি কোনো কাজ করা হয় যেমন ইফেক্ট হবে, ফলাফল হবে, অনেকে মিলেই সেই কাজটি করলে একই ফলাফল হবে। অর্থাৎ সিঙ্গুলার আর প্লুরালের কোনো পার্থক্য এখানে নাই। অভিন্ন অভিপ্রায় বা সাধারণ অভিপ্রায় পূরণ গল্পের ন্যূনতম 2 বা ততোধিক ব্যক্তির কর্তৃক কৃত অপরাধ হতে হবে। কমন ইন্টেনশন বলতে 2 জনের মনের মধ্যে অথবা তার বেশি লোকের মধ্যে একই ইচ্ছা কাজ করছে কোনো অপরাধের, সেটাই কমন ইন্টেনশন। একজনের মধ্যে ইচ্ছা কাজ করলে তার কমন ইন্টেনশন হবে না, 2 বা ততোধিক ব্যক্তির মধ্যে সেই ইচ্ছাটা কাজ করতে হবে, অভিপ্রায়টা কাজ করতে হবে, তাহলে সেটা কমন ইন্টেনশন হবে। তাহলে কমন ইন্টেনশন বা 34 ধারার প্রযোজ্য হতে হলে ন্যূনতম 2 জন ব্যক্তি হতে হবে, এটা একটা শর্ত। পূর্ব পরিকল্পনা আবশ্যক, যা দীর্ঘদিন পূর্বে বা ঘটনাস্থলে তাৎক্ষণিকভাবে সৃষ্টি হতে পারে। মনে করেন যে ঘটনা 5 তারিখে হলো, 5 ফেব্রুয়ারি সকাল 10টায়। তো এই যে সকাল 10টায় একটা ঘটনা হলো, কয়েকজন মিলে একটি অপরাধ করলো, এটা তাদের দীর্ঘদিন আগেরও পরিকল্পনা হতে পারে, অথবা ঘটনাস্থলে 3 জন ব্যক্তি দাঁড়িয়ে আছে, তাদের একটা সুযোগ চলে আসলো যে এই সময় তারা যদি কোনো রবারি করে তাহলে কিছু অর্থকড়ি হাতে আসবে। এই একটা সুযোগ দেখে ইনস্ট্যান্টলি তাদের মনের মধ্যে কমন ইন্টেনশন তৈরি হলো, চলো আমরা কি করি, দর্শুতা করি। ওই লোক 2 জন লোক দাঁড়িয়ে আছে, কাপুল, তাদের কাছে যা কিছু আছে সব কেড়ে নেই। ইনস্ট্যান্ট তাদের মনের মধ্যে কি আসলো, কমন ইন্টেনশন তৈরি হলো, অপরাধ করার ইচ্ছা হলো, মোটিভ তৈরি হলো। তারা যে তাদের মোবাইল ফোন এবং কাছে থাকা গহনা এবং টাকা পয়সা ছিনিয়ে নিল, অর্থাৎ রবারি সংগঠিত করলো। তাদেরকে ভয় দেখিয়ে, হয়তোবা তাদের কাছে কোনো কিছু ছিল বা না থাক, তাদের কাছে অস্ত্র যদি নাও থাকে, ইনস্ট্যান্ট, যেহেতু 3 জন ব্যক্তি আর একটা ছেলে একটা মেয়ে যদি কোনো জায়গায় থাকে, সাধারণত এদেরকে দেখে ভয়ে দিয়ে দিবে সব কিছু। যেহেতু ভয় কাজ করছে, তাৎক্ষণিক ভয় দেখাচ্ছে, তাই নিশ্চয়ই সেখানে দস্যুতাই সংগঠিত হবে। দস্যুতা হোক আর চুরি হোক, যেটা হোক না কেন, তাদের কমন ইন্টেনশন ইনস্ট্যান্ট তৈরি হয়েছে, তাদের থেকে এই যে টাকা পয়সা, মোবাইল এবং অন্যান্য মূল্যবান সম্পত্তি লুট করার। তাহলে আগে থেকেও পূর্ব পরিকল্পনা থাকতে পারে, বা ঘটনাস্থলে কাজ করার পূর্বে ইনস্ট্যান্টলি কিন্তু কমন ইন্টেনশন তৈরি হতে পারে। অপরাধে সকলের সক্রিয় অবস্থান, একটি পার্ট প্লে আবশ্যক, অর্থাৎ সবাইকে ঘটনাস্থলে থাকতে হবে এবং কোনো না কোনো কাজের সাথে জড়িত থাকতে হবে। একই কাজের সাথে সবাই জড়িত থাকবে তা না। একটা অপরাধকে দেখা যাচ্ছে যে সংগঠিত করতে হলে, একটা অপরাধকে মানে এক্সিকিউশন করতে হলে, সম্পাদন করতে হলে, কিন্তু ঘটাতে হলে এক একজনের এক এক পার্ট প্লে থাকতে পারে। কেউ হয়তো বা হাত ধরলো, কেউ হয়তো বা পা জাপটে ধরলো, কেউ হয়তো বা গলায় ছুরি ধরলো। এরকম নানান কর্মকাণ্ডের মাধ্যমে একটা অপরাধ সংগঠিত হলো। তাহলে এক একজনের কাজ কিন্তু ভিন্ন ভিন্ন, কিন্তু কাজটা কালেকটিভলি কিন্তু একটাই হচ্ছে, তাই এটাকে অ্যাক্টিভ পার্ট প্লে বলা হবে। এবং এই যে কাজটা করলো কমন ইন্টেনশনের মাধ্যমে, সেক্ষেত্রে সকলের দায় বা সমান হবে, অর্থাৎ যৌথ দায় বা জয়েন্ট লাইবিলিটি থাকবে এবং সবারই দায় হচ্ছে সমান হবে। তাহলে যেখানে 34 ধারা আছে, ধরে নিতে হবে এখানে একাধিক অপরাধী আছে এবং সকলের ইন্টেনশন অপরাধ, এক বা একাধিক অপরাধ করার কিন্তু সমানই ইন্টেনশন ছিল। ধারা 35 অপরাধমূলক জ্ঞান বা অভিপ্রায়। এখানে এই ধারার মূল বক্তব্য হচ্ছে ক্রিমিনাল নলেজ অর ইন্টেনশন। এখানেও অপরাধমূলক জ্ঞান বা অভিপ্রায় সহকারে 2 বা ততোধিক ব্যক্তি কর্তৃক কৃত অপরাধ, সকলের দায় বা যৌথ দায় বা জয়েন্ট লাইবিলিটি সমান হবে। এ জাস্ট 35 ধারায় কমন নলেজ মানে ক্রিমিনাল নলেজ, এই কথাটা মনে রাখবেন, তাহলে যথেষ্ট। ভিতরের ইংলিশটা ইচ্ছে করলে পড়তে পারেন, না পড়লেও সমস্যা নেই। ধারা 36 আংশিক কার্য ও আংশিক কার্যবিরতির ফলাফল, ইফেক্ট কস্ট পার্টলি বাই অ্যাক্ট অ্যান্ড পার্টলি বাই ওমিশন। তো এখানে একটা উদাহরণ আছে, ইলাস্ট্রেশন আছে। এ ইন্টেনশনালি কজেস জেডস ডেথ partly by illegally omitting to give Jed food and partly by beating Jed। তাহলে এ ইচ্ছাকৃতভাবে জেডের মৃত্যু ঘটালো, কিভাবে? তাকে কিছুদিন খাদ্য দিল না এবং তারপরে সে দুর্বল হয়ে যাওয়ার কারণে আঘাত করলো, মারলো, তাকে মেরেই ফেললো। তাহলে এ হ্যাজ কমিটেড মার্ডার। এখানে ধরে নিতে হবে এ কি করেছে, মার্ডার করেছে।
যদিও যদি আলাদা করে চিন্তা করি যে একাই খাদ্য না দিয়ে আংশিক কার্যবিরতি, খাদ্য না দিলে সে তো আর মরে যায়নি, তাহলে এই অংশ যদি ধরে নিই সে হয়তো বা অ্যাটেম্প্ট টু মার্ডারের চেষ্টা করেছে, এটা আমরা বলতে পারি, যেহেতু সে খাদ্য না দেওয়ার ফলে মারা যায়নি, পরে পিটিয়ে মানে আংশিক মানে কার্য করলো, হত্যা করলেও খুন হবে। তাহলে প্রথমে আংশিক কার্য করলো, তাকে দুর্বল করে দিল খাদ্য না দিয়ে, আংশিক কার্যবিরতি অর্থাৎ অমিশন, এবং তারপরে সামান্য একটু কাজ করলো কি, তাকে হালকা করে আঘাত করলো এবং দুর্বল মানুষ ছিল বলে সে মারা গেল। তো এই দুইয়ের কার্যে মিলে মানে অমিশন এবং অ্যাক্ট মিলেও কিন্তু একটা সে ঘটনা ঘটালো, অর্থাৎ জেডের মৃত্যু ঘটালো, তাহলে এটা খুন হিসেবে গণ্য হবে। ধারা 37, কতিপয় কার্যের মধ্যে একটির মাধ্যমে কৃত অপরাধ। তাহলে কোঅপারেশন বাই ডুইং ওয়ান অফ সেভারাল অ্যাক্টস, কাজের মধ্যে কোঅপারেশন থাকবে, সমবায় থাকবে, অর্থাৎ সকলে মিলে কাজ করবে। তাহলে সকলের দায় বা যৌথ দায় এখানেও সমান হবে, সামান্য ভিন্ন হতেও পারে, যেন কার্যটি কোনো ব্যক্তি একাকী করেছে এরকম এর ইফেক্ট থাকবে। এখানে 3টি উদাহরণ আছে, উদাহরণগুলোর আপনারা বিআর অ্যাক্টে পাবেন, এখানেও তুলে দিয়েছি। এই উদাহরণগুলো যদি পড়েন খুব সহজ ভাষাতে লেখা আছে। এর মূল বক্তব্য হচ্ছে 2 জন মিলে অল্প অল্প বিষ প্রয়োগ করে কোনো ব্যক্তিকে যদি খুন করা হয় তাহলে এই 2 জনের দায় সমান হবে। তারপরে আরেকটি বক্তব্য বলছে 2 জন মিলে পালাক্রমে কোনো ব্যক্তিকে খাদ্য না দিয়ে খুন, অর্থাৎ এ কিছুদিন খাদ্য দিল না, পরে আরেকজন কিছুদিন খাদ্য দিল না, এভাবে। তারপরে 3 নম্বরের বক্তব্য, এ জেডকে খাদ্য না দিয়ে খুনের প্রচেষ্টা করেছিল, পরবর্তীতে বি জেডকে খাদ্য না দিয়ে খুন করেছে। এই বি এবং সি দুইটা উদাহরণের মধ্যে পার্থক্য হচ্ছে, প্রথমটাতে এ আর বি এর মধ্যে কি যোগ বা সংযোগ ছিল, তারা দুইজনই কিন্তু জেলারের মানে তারা পুলিশ ছিল জেলখানায়, জেড সেখানে প্রিজনার ছিল অর্থাৎ বন্দি ছিল। তো জেডকে তারা পরিকল্পিতভাবে, এ বলল আমি কিছুদিন খাদ্য দিব না, তুমি কিছুদিন খাদ্য দিবে না, বা সকালে একজনের ডিউটি আর একজন সন্ধ্যা থেকে ডিউটি করে, তো দিনে এ খাদ্য দিবে না, রাতে বি খাদ্য দিবে না, এরকম ঘটনা ঘটিয়ে তারা পালাক্রমে পরপর দিনে এবং রাত্রে খাদ্য না দিয়ে জেডকে মেরে ফেললো। তার মানে তারা 2 জন মিলে যোগসাজশ বা পরিকল্পিতভাবে কাজটি করলো, পরস্পরের মধ্যে কানেকশন আছে। কিন্তু সি উদাহরণে হচ্ছে এ এবং বি এর মধ্যে কোনো কানেকশন নাই, এ জেডকে খাদ্য দেয়নি, আবার বিউ জেডকে খাদ্য দেয়নি। এখানে বিউ জানতো না যে এ ইতিপূর্বে একই কাজ করেছে, আবার এও জানতো না যে আমি চলে যাওয়ার পরে বি নামে আরেকজন এই কাজটি করবে। তারা পৃথক পৃথকভাবে যেহেতু করেছিল, এ যেহেতু মার্ডার করতে ব্যর্থ হয় সে থাকাকালীন, অর্থাৎ এ কিন্তু খুনের প্রচেষ্টা করেছিল, এটা ধরে নিতে হবে। আর বি যেহেতু আদমরা ব্যক্তিকে খাদ্য না দিয়ে পুরো মেরে ফেললো, তাই কিন্তু বি খুন সংগঠিত করবে এখানে। তাহলে বি এর মাধ্যমে কিন্তু আলটিমেট মার্ডারটা হলো, তাই বি খুনের জন্য দোষী হবে। আর জেড কিন্তু খুন করতে যেহেতু পারেনি, আর এর সাথে যেহেতু বি এর কানেকশন ছিল না, তাই এ কিন্তু খুনের মানে অ্যাটেম্প্ট টু মার্ডার এর দায়টা হবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো এ আর বি এর মধ্যে কানেকশন থাকলে দুইজনই কিন্তু মার্ডারের জন্য দোষী হতো, কিন্তু এ আর বি এর মধ্যে যখন কানেকশন থাকবে না, আলটিমেটলি যে মেরে ফেলবে সে মার্ডারের জন্য, আর যে চেষ্টা করেছিল সে অ্যাটেম্প্ট টু মার্ডারের জন্য। আশা করি বুঝতে পেরেছেন, না বুঝলে ইংলিশটা পড়বেন অথবা বিআর অ্যাক্ট থেকে এর পূর্ণ বাংলা ট্রান্সলেশনটা পড়লে বুঝতে পারবেন। ধারা 38, একই কার্যের জন্য ভিন্ন ভিন্ন অপরাধে দোষী হতে পারে। তাহলে এটা অনেকটা দেখতে ধারা 38 ধারাটি মূলত 34 ধারার ব্যতিক্রম হিসেবে বিবেচিত। 34 ধারায় বলছে যে সকলের দায় সমান হবে, মানে একই অপরাধে সবাইকে একই শাস্তি দেওয়া যাবে। কিন্তু 38 ধারা বলছে তার উল্টো, বলছে যে কাজ একই কিন্তু ভিন্ন ভিন্ন অপরাধে দোষী হতে পারে যারা কাজে অংশগ্রহণ করছে তারা। তাহলে মে বি গিলটি অফ ডিফারেন্ট অফেন্সেস। তাহলে ডিফারেন্ট অফেন্সেসের কথা আসলে 38 ধারার বক্তব্য। এখানে একটি উদাহরণ আছে, বাংলাটা পড়লে যেটা হয়, এ গুরুতর উস্কানি বশত জেডকে হত্যা করলো। তাহলে জেড একে খেপিয়ে দেওয়ার কারণে এ মাথা গরম হয়ে গেল। মাথা গরম হয়ে গেলে মানুষ কি করে ফেলে, হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। তো এ রাগের মাথায় জ্ঞান হারিয়ে ফেললো, হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে এ জেডকে আঘাত করে বসলো। এটি দণ্ডনীয় নরহত্যা হবে, খুন হবে না।
তাহলে এই সেন্সে এ যেহেতু উস্কানি পেয়েছে এবং জেডকে মানে হত্যা করেছে, তাই এই হত্যাটা খুন হিসেবে বিবেচিত হবে না, শুধুমাত্র কালপেবল হোমিসাইড হবে। এটা 300 ধারার ব্যতিক্রমের আওতায় পড়বে। কিন্তু বি বিদ্বেষবশত ইচ্ছাকৃতভাবে জেডকে হত্যার উদ্দেশ্যে এ কে সহায়তা করলো। এখানে এই যে হয়তোবা এই বি যদি এ কে সহযোগিতা না করতো তাহলে জেড হয়তোবা মারা যেত না, সামান্য আহত হতো বা গুরুতর আহত হতো, মানে আঘাতটা পেত, কিন্তু নিহত হতো না। বি নিহতের কাজটাকে ত্বরান্বিত করেছে। তাই ধরে নেওয়া যেতে পারে এক্ষেত্রে যদিও দুজনেই জেডকে হত্যায় অংশগ্রহণ করলো, তবুও তারা ভিন্ন দুইটি অপরাধের জন্য দায়ী হবে। এ দণ্ডনীয় নরহত্যা এবং বি খুনের অপরাধে দোষী হবে। কারণ এখানে যেহেতু বিদ্বেষ আছে তার ভেতরে, তাই এই খুনে সহযোগিতা করা অর্থাৎ অ্যাবেটমেন্ট করা এবং খুন করা সমান, যেহেতু এটা আমরা 107 ধারা পড়লে বুঝতে পারবো। 107, 8, 9 এই ধারাগুলোতে আছে যে অ্যাবেটমেন্ট এবং খুন করা একই শাস্তি হয়। তো এই কারণে দুইজনের ভিন্ন ভিন্ন দোষ হবে। তো আশা করি 38 ধারাটি বুঝতে পেরেছেন এবং 34 ধারার ঠিক বিপরীত বা ব্যতিক্রম সেটাও বোঝা গেল। 39 ইচ্ছাকৃতভাবে বা স্বেচ্ছায় বা জেনে বুঝে কোনো অপরাধমূলক কার্য করা, সেটাকে আমরা বলবো ভলন্টারি, ভলন্টারিলি। এটা একটা অ্যাডভার্ব। কেউ ইচ্ছাকৃতভাবে যদি কোনো কিছু করে। এখানে একটি উদাহরণ আছে, এটার বাংলা করলে যাওয়া হয়, এ দস্যুতা সহজ করার উদ্দেশ্যে রাত্রিবেলা একটি ঘরে অগ্নিসংযোগ করে। তার মানে একটি ঘরে আগুন ধরিয়ে দিল যেন লোকজন পালিয়ে গেলে সেখানে পড়ে থাকা সম্পত্তি সে লুট করে নিবে। এতে একজন ব্যক্তি মৃত্যুবরণ করে। সে বুঝতে পারেনি যে ভিতরে কোনো মানুষ আছে এবং সেখানে মানুষ মারা যেতে পারে আগুনে পুড়ে। এক্ষেত্রে হয়তো এ কাউকে হত্যা করতে চায়নি, তার উদ্দেশ্য ছিল কিন্তু দস্যুতা সংগঠিত করা। আগুন দিলে সহজে দস্যুতা সংগঠিত করতে পারবে, সম্পত্তিগুলো লুট করতে পারবে তাই। এবং হয়তো উক্ত ব্যক্তির মৃত্যুর জন্য দুঃখ প্রকাশ করছে, যে একজন ব্যক্তি মারা গেল, এ ভাবছে যে এটা তো আমি করতে চাইনি, দুঃখ প্রকাশ করছে বা ক্ষমা চাচ্ছে। সেক্ষেত্রে কি তাকে ক্ষমা করা হবে? হবে না, কেননা তবুও অগ্নিসংযোগের ফলে কারো মৃত্যু ঘটতে পারে জেনেও সে ইচ্ছাকৃতভাবে মৃত্যু ঘটানোর জন্য দায়ী হবে। একটা ঘরে আগুন দেওয়া, ভিতরে মানুষ থাকতে পারে, বা ভিতরে মানুষ না থাক, আশেপাশে আগুন ছড়িয়ে যেয়ে মানুষের জানমালের ক্ষতি হতে পারে, এটা জেনে শুনে আগুন দেওয়াটাই তার অপরাধ এবং সে ইচ্ছাকৃতভাবে বা ভলুন্টারিলি করেছে, এটাই ধরে নিতে হবে। ধারা 40 অপরাধের সংজ্ঞা দেওয়া আছে অফেন্স। দ্য ওয়ার্ড অফেন্স ডিনোটস এ থিং পানিশেবল আন্ডার দিস কোড অর আন্ডার এনি স্পেশাল অর লোকাল ল অ্যাজ হেয়ারিনআফটার ডিফাইন্ড। অর্থাৎ পেনাল কোড অথবা অন্য কোনো স্পেশাল বা লোকাল লতে যেটাকে অফেন্স হিসাবে সংজ্ঞায়িত করা হয়েছে, যেগুলো শাস্তিযোগ্য, সেগুলোকেই অফেন্স বা অপরাধ হিসাবে গণ্য করা হবে। আইন দ্বারা নিষিদ্ধ ও শাস্তিযোগ্য কার্য বা কার্যবিরতিকেই অফেন্স বা অপরাধ হিসাবে গণ্য করা হবে। ধারা 41 বিশেষ আইন বা স্পেশাল ল কোনগুলো? এ স্পেশাল ল ইজ এ ল অ্যাপ্লিকেবল টু এ পার্টিকুলার সাবজেক্ট। কোনো একটি নির্দিষ্ট বিষয়ের জন্য প্রযোজ্য আইনই হচ্ছে স্পেশাল ল বা বিশেষ ল। ধারা 42 আছে স্থানীয় ল বা লোকাল ল। A local law is a law applicable only to a particular part of the territories comprised in Bangladesh. বাংলাদেশের কোনো একটি নির্দিষ্ট এলাকার জন্য প্রযোজ্য আইনই হচ্ছে স্থানীয় আইন বা লোকাল ল। ধারা 43 অবৈধ বা ইলিগ্যাল। দ্য ওয়ার্ড ইলিগ্যাল is applicable to everything which is an offense or which is prohibited by law or which furnished ground for a civil action. তাহলে এর আগে আমরা যেটা অফেন্স দেখলাম এটা কিন্তু মাত্র ফৌজদারি মামলার ক্ষেত্রে প্রযোজ্য। ক্রিমিনাল নেচার, এই শব্দটাই হচ্ছে ক্রিমিনাল নেচারের একটি শব্দ অফেন্স, যেখানে শুধুমাত্র ফৌজদারি অপরাধের বিষয়ে বলা হচ্ছে। কিন্তু ইলিগ্যালটা কিন্তু সিভিল ক্রিমিনাল উভয় ক্ষেত্রে প্রযোজ্য। অবৈধ, সেটা অবৈধভাবে অপরাধও হতে পারে, আবার অবৈধভাবে কোনো সিভিল ম্যাটারও হতে পারে। তাই অবৈধ শব্দটা সিভিল ক্রিমিনাল উভয় ক্ষেত্রে প্রযোজ্য, দেওয়ানি আর ফৌজদারি উভয় ক্ষেত্রে প্রযোজ্য। কিন্তু অফেন্স সিভিলের ক্ষেত্রে প্রযোজ্য না, শুধুমাত্র ফৌজদারি ক্ষেত্রে প্রযোজ্য। অপরাধ বা আইন বলে নিষিদ্ধ বা যে কোনো দেওয়ানি পদক্ষেপ গ্রহণের কারণ থাকে সেখানে অবৈধ বলা হবে।
এই 43 ধারায় আরেকটি শব্দ আছে, মানে আরেকটি সংজ্ঞার বিষয় আছে, সেটা হচ্ছে আইনত সম্পাদনে বাধ্য, লিগ্যালি বাউন্ড টু ডু। এ পার্সন ইজ সেড টু বি লিগ্যালি বাউন্ড টু ডু হোয়াট এভার ইট ইজ ইলিগ্যাল ইন হিম টু ওমিট। যার তা পরিহার করা উচিত এবং না করলে সেটাকে অবৈধ বলা হবে। কোনো ব্যক্তির জন্য যা পরিহার করাই অবৈধ, সেটা সে যদি না করে তাহলে সেটাকে অবশ্যই বলা হবে সে লিগ্যালি বাউন্ড টু ডু, সে আইনত করতে বাধ্য। তো 43 ধারে কিন্তু দুইটা বিষয়ের সংজ্ঞা দেওয়া হয়েছে। এখান থেকে প্রশ্ন আসতে পারে ইলিগ্যালের সংজ্ঞা কত ধারায় দেওয়া আছে, বা লিগ্যালি বাউন্ড টু ডু কত ধারার বিষয়বস্তু। ধারা 43। ধারা 44 ক্ষতি বা ইনজুরি। সাধারণত আমরা ক্ষতি বলতে অনেক কিছু ক্ষতি বোঝাই, কিন্তু ইংলিশ শব্দ যদি ইনজুরি বলি তাহলে মেডিকেল টার্ম বা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় ইনজুরি বলতে আমরা বোঝাবো যে শরীরের কোনো জায়গায় কেটে গেছে, কোনো ক্ষত হয়েছে, এরকম আমরা বুঝি। তো শরীরের যদি বাহ্যিক অংশে কোনো স্কিনে ইনজুরি হয় তাহলে সাধারণত ব্লিডিং হয়, রক্ত বের হয়, এটা আমরা ধরে নিই। আর যদি শরীরের ভেতরে ইনজুরি হয় সেটাকে বলা হয় হ্যামারেজ বা ইন্টারনাল ব্লিডিং। তো এটা এক ধরনের ইনজুরি। তো এখানে আমরা পড়ি, দ্য ওয়ার্ড ইনজুরি ডিনোটস এনি হার্ম হোয়াট এভার ইলিগালি কজ টু এনি পারসন ইন বডি। তো মেডিকেল সায়েন্স কিন্তু শুধুমাত্র বডির ইনজুরিটাকে দেখে এবং ট্রিটমেন্ট করে। আর মাইন্ড, রিপুটেশন অর প্রপার্টি, এটার মাইন্ডের ইনজুরি কিন্তু আবার দেখাচ্ছে যারা মনোবিজ্ঞানী তারা করে থাকেন, যারা উন্মাদের চিকিৎসা করেন সেটা কিন্তু আবার এই ইনজুরিটাও হয়, রিপুটেশন অর প্রপার্টি। তাহলে আমরা দেখতে পাচ্ছি ইনজুরি বলতে শুধুমাত্র দেহের ইনজুরি না, বডি, মাইন্ড, রিপুটেশন অর প্রপার্টি, চারটা বিষয় এখানে প্রযোজ্য। অবৈধভাবে কোনো ব্যক্তির দেহ, মন, সুনাম কিংবা সম্পত্তির ক্ষতিসাধনই হচ্ছে অ্যাকচুয়ালি পেনাল কোডের ভাষায় ইনজুরি, যেটা 44 ধারার বক্তব্য। ধারা 45 জীবন বা লাইফ। জীবন বা লাইফ বলতে শুধুমাত্র মানব জীবনকে বোঝাবে, শুধুমাত্র হিউম্যান বিইংয়ের জীবনকেই বোঝাবে। আর 46-এ মৃত্যু বা ডেথ বলতে শুধুমাত্র মানুষের মৃত্যু বোঝাবে, অর্থাৎ হিউম্যান বিইংয়ের ডেথ বোঝাবে, মৃত্যু বোঝাবে। তো এখানে যদি একটা প্রশ্ন করা হয়, একজন ব্যক্তি অপর ব্যক্তির যদি একটি গরু বিষ প্রয়োগ করে হত্যা করে, সেক্ষেত্রে একটি গরু হত্যার জন্য তাকে কি মার্ডার কেস দেওয়া যাবে? নিশ্চয় মার্ডার কেস দেওয়া যাবে না। কোনো প্রাণী বা অ্যানিমেলকে বা বার্ডকে যদি হত্যা করা হয় তাহলে সেটা ক্ষতি হতে পারে, সেটাকে মিসচিফ বলা হবে। 425 ধারার সংজ্ঞা, 425, 26, 27 এই ধারাগুলো পড়লে আমরা বুঝতে পারবো। সেটা যেহেতু একটা গরু, ছাগল বা কোনো পোষা প্রাণী বা বন্যপ্রাণী হোক না কেন, সেটা একটা কিন্তু প্রপার্টি, সেটার কিন্তু মানুষের জীবনের মতো মূল্য নেই। একটা গরুর জীবন আর মানুষের জীবন কিন্তু এক নয়। তাহলে জীবন বলতে মানব জীবনকে বোঝাবে এবং মৃত্যু কিন্তু মানব মৃত্যুকেই বোঝাবে। আর অন্য পশু প্রাণীর বা পশু পাখির যদি মৃত্যু হয় সেটাকে কিন্তু মৃত্যু যদিও অপরাধের মধ্যে পড়ছে, সেটাকে মিসচিফ বা ক্ষতি, কারণ সেটা একটা সম্পত্তি, সেই সম্পত্তির ক্ষতি করে দেওয়া হবে। কারো যদি পুকুরে কেউ বিষ প্রয়োগ করে পুরো পুকুরে মাছ মেরে ফেলে তাহলে ভিকটিমের ক্ষতি হলো, হিউজ একটা অর্থের ক্ষতি হলো। যদিও মাছ মরে গেল, এই সেন্সে মাছের কি জীবন নেই? আছে, কিন্তু সেটাকে মৃত্যু বলা যাবে না, এটা আসলে ক্ষতি বলতে হবে। এটা মানুষের ক্ষতি হয়ে গেল এটা বলতে হবে। তাহলে আশা করি যে এখান থেকে যদি প্রশ্ন আসে, এভাবে প্রশ্ন আসতে পারে, তাহলে 45, 46 বুঝতে হবে, তাহলে কিন্তু এখান থেকে নানানভাবে প্রশ্ন আসতে পারে। ধারা 49 বৎসর ও মাস গণনা, সেটা গ্রেগরিয়ান বা ব্রিটিশ ক্যালেন্ডার অনুযায়ী হবে। আমরা এটা কিন্তু আবার তামাদি আইনেও দেখতে পাই সেম ধারার বিষয়। ধারা 52 সরল বিশ্বাস বা সৎবিশ্বাস, অর্থাৎ গুড ফেথ। নাথিং ইজ সেড টু বি ডান অর বিলিভড ইন গুড ফেথ হুইচ ইজ ডান অর বিলিভড উইথাউট ডিউ কেয়ার অ্যান্ড অ্যাটেনশন। তো গুড ফেথ যেখানে থাকবে সেখানে ডিউ কেয়ার অ্যান্ড অ্যাটেনশন শব্দটা মনে রাখতে হবে, অথবা বাংলায় যথাযথ সতর্কতা ও মনোযোগ সহকারে সম্পাদিত কার্য। মানে যথাযথ সতর্কতা ও মনোযোগ সহকারে যদি কাজ না করা হয় সেটাকে গুড ফেথ বা সরল বিশ্বাস ধরা হবে না। এটা হচ্ছে 52 ধারার বক্তব্য। গুড ফেথের ল্যাটিন টার্ম হচ্ছে বোনাফাইড, BONA, বোনা, FIDE, ফাইড।
ধারা 52 আশ্রয় বা হারবর। আমরা আশ্রয় বলতে বসবাসের স্থান দেওয়াকে বোঝাই সাধারণ প্রচলিত ভাষা, কিন্তু আইনে 52 ধারা কিন্তু আশ্রয় বলতে এর অর্থ ব্যাপক, যেমন খাদ্য, পানীয়, অর্থ, পোশাক, অস্ত্র, বিস্ফোরক, পরিবহন ইত্যাদি প্রদান বা গ্রেপ্তার এড়াতে সহায়তা করা বোঝাবে। তাহলে কেউ কাউকে যদি সহায়তা করে, কোনো কিছু এই ধরনের জিনিসগুলো দিয়ে সাপ্লাই দেয়, তাহলে কিন্তু সে তাকে আশ্রয় দিয়েছে। সাধারণত অপরাধীকে আশ্রয় দিলে সেটা অপরাধ হবে, অন্য ব্যক্তিকে আশ্রয় দিলে অপরাধ হবে না। তবে অপরাধীকে যদি স্বামী স্ত্রী পরস্পরকে আশ্রয় প্রদান করে, তা কিন্তু অপরাধ হবে না। অর্থাৎ এই ধারাটি স্বামী স্ত্রীর ক্ষেত্রে প্রযোজ্য নয়। এখানে কোনো অপরাধী তিনি যদি তার স্ত্রীর কাছে আশ্রয় নেন, তাহলে স্ত্রীর অপরাধ হবে না, আর স্বামীর কাছে যদি আশ্রয় নেয়, তাহলে তারও অপরাধ হবে না। তার মানে স্বামী স্ত্রী পরস্পরকে আশ্রয় দিতে পারবে যদিও তারা অপরাধী, তাহলে যিনি আশ্রয় দানকারী তার অপরাধ হবে না। অন্যান্য সম্পর্কের ক্ষেত্রে অবশ্যই অপরাধ হবে। তৃতীয় অধ্যায় ধারা 53 থেকে 75 দণ্ড সম্পর্কিত বিধানগুলো আছে। আমরা তৃতীয় অধ্যায় পড়ে আজকের ভিডিওটি শেষ করব, লম্বা হয়ে যাচ্ছে। ধারা 52, ধারা 53 দণ্ডসমূহ বা শাস্তিসমূহ। দণ্ড, শাস্তি, সাজা একই কথা, ইংলিশে পানিশমেন্ট। মোট 5 প্রকার দণ্ড বর্তমানে বলবৎ আছে। এই 5 সংখ্যাটা মনে রাখতে হবে, খুবই গুরুত্বপূর্ণ, এমসিকিউ ডিরেক্ট প্রশ্নে আসে। প্রথমত মৃত্যুদণ্ড বা ডেথ, দ্বিতীয়ত যাবজ্জীবন কারাদণ্ড বা ইমপ্রাইজনমেন্ট ফর লাইফ, তৃতীয়ত বাতিকৃত দ্বীপান্তর বা ট্রান্সপোর্টেশন। আগে ট্রান্সপোর্টেশন বা দ্বীপান্তর এই সাজার বিধানটি থাকলেও বর্তমানে এটা বাতিল করা হয়েছে। সিরিয়াল মনে রাখার জন্য আমি এটা দিয়ে দিয়েছি। চতুর্থত কারাদণ্ড বা ইমপ্রাইজনমেন্ট। আবার 2 প্রকার। এক হচ্ছে সশ্রম অর্থাৎ রিগোরাস, যা কঠোর শ্রম থাকবে, কঠোর শ্রম সহকারে, দ্যাট ইজ উইথ হার্ড লেবার। তো রিগোরাসের সাথে আপনারা সশ্রম, এটা কঠোর শ্রম সহকারে, বাংলা শব্দগুলো মনে রাখবেন, এবং এর সাথে হার্ড লেবার এটা মনে রাখবেন, এভাবে প্রশ্ন আসতে পারে। এবং বিনাশ্রম অর্থাৎ সিম্পল। বিনাশ্রমের ইংলিশ হচ্ছে উইথাউট লেবার বা উইথাউট হার্ড লেবার, এটা বলা যাবে না, এটাকে বলতে হবে সিম্পল। ইংলিশ বাংলা উভয়টাই জানতে হবে, উভয় থেকে প্রশ্ন আসতে পারে। পঞ্চমত সম্পত্তি বাজেয়াপ্ত, ফরফেচার অফ প্রপার্টি। ক্রিমিনাল মামলার ক্ষেত্রে কারো সম্পত্তি যদি বাজেয়াপ্ত করা হয় সেটাকে বাজেয়াপ্ত বা ফরফেচার অফ প্রপার্টি বলা হয়। আর সিভিল মামলার ক্ষেত্রে সেম জিনিসটাকে বলা হয় অ্যাটাচমেন্ট বা ক্রোক। তো ঘটনা একই, কিন্তু পদ্ধতি ভিন্ন হওয়ার কারণে একটা ফরফেচার আর একটা হচ্ছে অ্যাটাচমেন্ট। ষষ্ঠত হচ্ছে অর্থদণ্ড বা ফাইন। অর্থদণ্ড বা ফাইন, এটা ক্রিমিনাল মামলার ক্ষেত্রে অর্থদণ্ড বা ফাইন দেওয়া হয়, কিন্তু সিভিল মামলার ক্ষেত্রে জরিমানা বা কম্পেনসেশনের কথা বলা হয়েছে। এটা আমরা যখন এসআর অ্যাক্ট বা স্পেসিফিক রিলিফ অ্যাক্ট আমরা যখন পড়ব, সুনির্দিষ্ট প্রতিকার আইন, তখন কিন্তু এই কম্পেনসেশনের সাথে এই ফাইনের যে পার্থক্য সেটা আর একটু স্পষ্ট করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এখানে একটি ব্যাখ্যা আছে 53 ধারায়, যে যাবজ্জীবন কারাদণ্ড সর্বদা সশ্রম হবে। প্রশ্ন যদি আসে যাবজ্জীবন কারাদণ্ড কেমন হবে, সশ্রম হবে, সবসময় রিগোরাস হবে, লাইফ ইমপ্রাইজনমেন্ট। আর এটা কোথায় আছে? 53 ধারার ব্যাখ্যায় বা এক্সপ্লেনেশনের মধ্যে আছে, এইভাবে বলতে হবে। আর যদি এটা কোথায় আছে 52, 53, 54, 55 এইভাবে আসে, তাহলে 53 ধারায় হবে। আর 53 ধারা দেওয়া আছে, আবার আর একটা অপশনে দেওয়া আছে 53 ধারার ব্যাখ্যায়, তাহলে মোর স্পেসিফিক উত্তর হবে কি 53 ধারার ব্যাখ্যায়। ধারা 53-এ কারাবাস উল্লেখের ব্যাখ্যা। যাবজ্জীবন দ্বীপান্তর যখন এই আইনটি তৈরি করা হয় 1860 সালে, তখন কিন্তু অনেকেই হয়তোবা যাবজ্জীবন দ্বীপান্তরে ছিলেন। তখন নির্দেশনা হয় আইনটি তৈরি করার পরে, যারা যাবজ্জীবন দ্বীপান্তরে ছিল সে দ্বীপান্তরটাকে কনভার্ট করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে কনভার্ট করতে হবে, বিবেচনা করতে হবে, এবং দ্বীপান্তর থেকে তাদেরকে নিয়ে এসে কারাগারে আবার তাদেরকে রাখতে হবে, জেলে। এবং স্বল্পকালীন যদি কারো দ্বীপান্তর থাকতো সেটা রদ করা হয়েছে, হয়তোবা তাদেরকে মুক্ত করে দেওয়া হয়েছে। ধারা 54 মৃত্যুদণ্ড হ্রাসকরণ। হ্রাসকরণের ইংরেজি হচ্ছে কমিউটেশন অফ সেন্টেন্স অফ ডেথ। সরকার অপরাধীর সম্মতি ছাড়াই মৃত্যুদণ্ড হ্রাস করতে পারে। 54 ধারা খুবই গুরুত্বপূর্ণ। মৃত্যুদণ্ড হ্রাস
55 ধারা যাবজ্জীবন কারাদণ্ড হ্রাসকরণ, তাহলে এটাও সরকার অপরাধীর সম্মতি ছাড়াই অনূর্ধ্ব 20 বছর সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে সেটাকে কনভার্ট করতে পারে। এছাড়াও এই 54 এবং 55 ধারার যে ক্ষমতা সেটা বা রাষ্ট্রপতিকে দেওয়া আছে। 55 এতে বলা হচ্ছে রাষ্ট্রপতির বিশেষ অধিকার সংরক্ষণ। 54 এবং 55 ধারা রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন, দণ্ড লাঘব, দণ্ড বিলম্বন বা দণ্ড মৌকুবকরণের অধিকার খর্ব করবে না। দণ্ড বিলম্বন বলতে দণ্ড ইনস্ট্যান্ট তাকে ভোগ করতে হবে না, কোনো কারণে তাকে হয়তো বা বাইরে রাখা হয়েছে, পরবর্তীতে তাকে কিন্তু দণ্ডটা আবার ভোগ করতে হবে। যেমন আমাদের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, উনি দণ্ডিত হলেও ওনাকে এখন বাইরে রাখা হয়েছে, ওনাকে প্যারোলে মুক্ত করা হয়েছে, ওনাকে কিন্তু দণ্ড মৌকুব করে দেওয়া হয়নি, ওনাকে বিলম্বন করা হচ্ছে, ডিলে করা হচ্ছে। ওনাকে একসময় আবার যখন পরিস্থিতি ওনার শারীরিক অবস্থা ভালো হবে, তাকে হয়তো বা আবার হাজতে তাকে আবার কারাগারে প্রবেশ করতে হবে দণ্ডগুলো ভোগ করার জন্য, কারাদণ্ডগুলো ভোগ করার জন্য। তো সেভিংস ফর প্রেসিডেন্টস প্রিগোরেটিভ, এটা কিন্তু 55 এ ধারার বিষয়বস্তু, এটা মনে রাখবেন। ধারা 57-তে আছে দণ্ডের মেয়াদের ভগ্নাংশ নির্ণয়। যাবজ্জীবন কারাদণ্ডকে 30 বছর ধরতে হবে। যাবজ্জীবন কারাদণ্ড বলতে কত বছর, এটা যেহেতু নির্দিষ্ট নয়, তো যখন কাউকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় সেই সাথে মনে করেন 1 লক্ষ টাকা অর্থদণ্ড দেওয়া হলো। এখন অর্থদণ্ড অনাদায়ে কারাদণ্ড কতটুকু হবে, 1/4 হয় মোট কারাদণ্ডের। তো যাবজ্জীবন কারাদণ্ড কত বছর এটা যদি জানা না যায়, 1/4 কিভাবে নির্ণয় করব? তার মানে দণ্ডের ভগ্নাংশ নির্ণয় করার জন্যে অর্থদণ্ড অনাদায়ে আরও কত মাস বা বছরে কারাদণ্ড দিতে হবে সেটা নির্ণয় করার স্বার্থে যাবজ্জীবন কারাদণ্ডকে 30 বছর ধরে ক্যালকুলেশন করা হয়। ধারা 60, কারাদণ্ডের প্রকৃতি। আদালত তার বৈচারিক দক্ষতা অনুসারে কোনো অপরাধীকে, এই যে কারাদণ্ড কি হবে, সশ্রম হবে না বিনাশ্রম হবে, এটা 3 প্রকার হতে পারে। সম্পূর্ণ সশ্রম হতে পারে, কিংবা সম্পূর্ণ বিনাশ্রম হতে পারে, কিংবা আংশিক সশ্রম ও আংশিক বিনাশ্রম কারাদণ্ড প্রদান করতে পারেন। কারো মনে করেন যে 10 বছরের কারাদণ্ড হলো, পুরোটাই সশ্রম 10 বছর দিতে পারে আদালত, আবার পুরোটাই বিনাশ্রম দিয়ে দিতে পারে, অথবা বললো 5 বছর সশ্রম 5 বছর বিনাশ্রম, অর্থাৎ মিক্সড আপ হতে পারে। ধারা 63, অর্থদণ্ডের পরিমাণ, অ্যামাউন্ট অফ ফাইন, এইটা কিন্তু কোনো সীমা থাকবে না, তবে অত্যাধিক বা অতিরিক্ত হবে না, অতিরিক্ত বা অত্যাধিক হবে না। তার মানে এটা কিন্তু আনলিমিটেড হবে, বাট শ্যাল নট বি এক্সেসিভ। এই শব্দগুলো আপনাদের মনে রাখতে হবে, যেটা 63 ধারার বক্তব্য। এটা কিন্তু আসে, বিগত সালে এসেছে। ধারা 64, অর্থদণ্ড অনাদায়ে কারাদণ্ড, মূল কারাদণ্ডের সাথে কিছু অতিরিক্ত কারাদণ্ড যোগ হতে হবে। ধারা 65, কারাদণ্ড ও অর্থদণ্ড উভয় দণ্ডে দণ্ডিত হলে, মানে কারাদণ্ড আছে সে সাথে কিছু অর্থদণ্ড আছে, তাহলে অর্থদণ্ড অনাদায়ে সর্বোচ্চ কারাদণ্ডের 1/4 বেশি হবে না, তবে কম হতে পারে। একটু আগে যেটা আমি বললাম যে এখানে 30 বছর ধরে যাবজ্জীবন কারাদণ্ডের হিসাব করতে হবে, সেটা এখানে কিন্তু বলা আছে। 65-র সাথে সেটার একটা কানেকশন আছে। মূল কারাদণ্ড ও অর্থদণ্ড অনাদায়ে কারাদণ্ডের সমষ্টি উক্ত অপরাধের সর্বোচ্চ কারাদণ্ডকে অতিক্রম করবে না। ধারা 66, অর্থদণ্ড অনাদায়ে কারাদণ্ডের প্রকৃতি। কারাদণ্ড ও অর্থদণ্ড উভয় দণ্ডে দণ্ডিত হলে উক্ত অপরাধের বর্ণিত কারাদণ্ডের প্রকৃতির অনুরূপ হবে। অর্থাৎ কারাদণ্ড আছে, অর্থদণ্ড আছে। মূল কারাদণ্ড দিলে হচ্ছে সশ্রম, তাহলে অর্থদণ্ড যদি দিতে না পারে সেটা অনাদায়ে যে অল্প কারাদণ্ড যোগ হবে সেটাও সশ্রম হবে। আর যদি মূল কারাদণ্ড বিনাশ্রম হয় তাহলে যতটুকু যোগ হলো ততটুকু বিনাশ্রম হবে। ধারা 67, শুধুমাত্র অর্থদণ্ডে দণ্ডিত হলে, শুধু অর্থদণ্ড আছে কোনো কারাদণ্ড নেই, শুধু ফাইন, শুধু টাকা দিতে হবে। অর্থদণ্ড অনাদায়ে সর্বোচ্চ বিনাশ্রম কারাদণ্ড হবে। যেহেতু শুধু ফাইন আছে, ধরে নিতে হবে অপরাধটা কিন্তু ছোট অপরাধ, সিলি ম্যাটার্স, সেই কারণে তাকে শুধু ফাইন করা হয়েছে। তাই এরকম অপরাধীকে কি করা যাবে না, সশ্রম কারাদণ্ড দেওয়া যাবে না। সশ্রম কারাদণ্ড দেওয়ার আবার কিন্তু একটা ক্যাটাগরি করা আছে, ফিক্সড করা আছে। অনূর্ধ্ব 50 টাকা যদি কারো অর্থদণ্ড হয় এবং সেটা অনাদায়ে অনূর্ধ্ব
2 মাস বিনাশ্রম কারাদণ্ড হবে। অনূর্ধ্ব 100 টাকা হলে 4 মাস এবং অন্য ক্ষেত্রে অর্থাৎ 100 টাকার অধিক অর্থদণ্ড যদি হয় এবং সেটা অনাদায়ে অনূর্ধ্ব 6 মাস বিনাশ্রম কারাদণ্ড দেওয়ার বিধান ৬৭ ধারায় উল্লেখ করা হয়েছে। ধারা ৬৮ অর্থদণ্ডের অর্থ আদায়ে কারাদণ্ডের সমাপ্তি হবে। কেউ যদি অর্থদণ্ড টাকাটা দিয়ে দেয় তাহলে অনাদায়ে যে কারাটা ভোগ করছিল সেটা সঙ্গে সঙ্গে তার সমাপ্তি হয়ে যাবে, তাকে মুক্ত করতে হবে। এটা আমরা ফৌজদারি কার্যবিধির ৩৮৬ এবং ৩৮৯ এ ধারাসমূহ দেখব। যখন সিআরপিসি পড়ব তখন এই জায়গাটা আরেকটু আমরা ডিটেলে বুঝতে পারব। ধারা ৬৯ অর্থদণ্ডের অর্থ আনুপাতিক আদায়ে কারাদণ্ডের পরিসমাপ্তি হবে। উদাহরণস্বরূপ এর ১০,০০০ টাকা অর্থদণ্ড ও তা অনাদায়ে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড হলো। তার মানে কি প্রতি মাসের জন্য তার আনুপাতিক অর্থদণ্ড ২,৫০০ টাকা হবে। এখন কারাবাসকালে যদি প্রথম মাস কারাবাস উত্তীর্ণ হবার পূর্বে, মানে মনে করেন যে 1 মাস হয়নি, ২৮-২৯ দিন হয়েছে, সে বলল 1 মাস তো হতেই চললো, আমি এই মুহূর্তে ৭,৫০০ টাকা পরিশোধ করি। সে ৭,৫০০ টাকা পরিশোধ করলো, তাহলে তাকে তো আর বাকি 3 মাস খাটতে হবে না, কারণ বাকি 3 মাসের টাকা তো সে দিয়ে দিচ্ছে। তবে প্রথম মাস কারাবাস উত্তীর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে সে মুক্তি পাবে। আর প্রথম মাস কারাবাস উত্তীর্ণ হওয়ার সময় মানে 1 মাস হয়েছে 30 দিন আজকে হয়ে যাচ্ছে, সেই দিনই যদি টাকা দেয়, অথবা 30 দিন পার হয়ে গেছে, 31-32 দিন হয়ে গেছে, সেই সময় সে যদি ৭,৫০০ টাকা দেয় তবে সে অবিলম্বে মুক্তি পাবে, কারণ সে 1 মাস খেটেছে এবং 3 মাসের টাকা দিয়ে দিচ্ছে। তাই বাকিগুলো পড়বেন একই বিষয়। একটু পজ করে ভিডিওটা বাকিগুলো পড়ে নেবেন। বুঝতে না পারলে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আর যারা আমার স্টুডেন্ট আছেন তারা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন কোনো জায়গায় যদি বুঝতে না পারেন। ধারা ৭০ অর্থদণ্ড আদায়ের সময়সীমা রায়ের 6 বছরের মধ্যে করতে হবে অথবা কারাবাসকালেই আদায় করে নিতে হবে। কারাবাসকালে আসামির যদি মৃত্যু হয় তাহলে তার কি অর্থদণ্ড আর আদায় করা যাবে না? যাবে। সে মারা গেলে কি হলো? তার যে সম্পত্তি আছে সেই সম্পত্তি দায়মুক্ত হবে না, অর্থাৎ আসামির সম্পত্তি হতে অর্থদণ্ড আদায় করা যাবে। আর যদি সম্পত্তি না থাকে তাহলে আর সরকার সেই অর্থ আদায় করতে পারবে না, সরকারের লস হবে। এই যে অর্থদণ্ড আদায় করা হয়, এই অর্থদণ্ড পুরোটাই কিন্তু রাষ্ট্রীয় কোষাগারে যায়। আবার অনেক সময় রায়ের সময় উল্লেখ করা হয় অর্থদণ্ডের একটি অংশ বা পুরোটাই ভিকটিম পেতে পারে। এটা নির্ভর করে রায়ে বিচারক কি উল্লেখ করছেন তার উপরে। যদি উল্লেখ না করে ভিকটিম পাবে তাহলে সেটা চলে যাবে হচ্ছে রাষ্ট্রীয় কোষাগারে, আর যদি উল্লেখ করে সেটা ভিকটিম পাবে আংশিক বা পুরোটাই, তাহলে ভিকটিম সেটা তুলে নিতে পারবে। ধারা ৭১ কতিপয় অপরাধের সমবায়ে গঠিত অপরাধের শাস্তির সীমা। একাধিক অপরাধ করেছে সেই ক্ষেত্রে সিআরপিসির ৩৫ ও ২৩৫ ধারা অনুসারে চার্জ গঠন করা হবে এবং একটি মামলা বা একাধিক মামলায় এক বা একাধিক সাজা হতে পারে। তো এটা আমরা সিআরপিসিতে আরও স্পষ্ট হবে। ৭১ ধারার মূল বক্তব্য এখানে যেটা বলছে, একজন ব্যক্তি একজনকে বেত্রাঘাত করেছে, মনে করেন ১০০টা বেত্রাঘাত করেছে, তো একই কার্যের অংশ হবে। তার মানে ১০০টা একজনকে মেরেছে, তাই একটি শাস্তি হবে, একটি মামলা হবে, একটি চার্জ গঠন করা হবে। আর অন্য ক্ষেত্রে যদি ভিন্ন ভিন্ন ব্যক্তিকে বেত্রাঘাত করে, তার মানে একজন ব্যক্তি একজনকে ৫০টা আঘাত করলো, আরেকজনকে ৫০টা আঘাত করলো, তাহলে দুইজন যেহেতু ভিকটিম সেহেতু আলাদা আলাদা শাস্তির হতে পারে। দুইজনকে আঘাত করার জন্য আলাদা আলাদা শাস্তি তাকে দেওয়া হবে। ধারা ৭২ কতিপয় অপরাধের কোনটির জন্য দোষী সেটা যদি সন্দেহ থাকে, তাহলে আমরা জানি যদি ডাউট তৈরি হয় তাহলে বেনিফিট অফ ডাউট সর্বদা ক্রিমিনাল মামলায় কে নেয়? আসামি নেয়, আসামির পক্ষে যায়। তাহলে যেহেতু একটা অপরাধের জন্য ৩ বছর শাস্তি আছে, আরেকটা অপরাধের জন্য ৭ বছর শাস্তি আছে, বেনিফিট তৈরি হয়েছে যে ৩ বছরেরটা সাজা হবে তার, না ৭ বছরেরটার জন্য সাজা হবে। এরকম বেনিফিট তৈরি হলে আর সর্বোচ্চটা ভাবার জায়গা নেই, সর্বনিম্ন অর্থাৎ ৩ বছরে যে সাজার বিধান আছে সেটা অনুসারে, অর্থাৎ যে অপরাধের জন্য সর্বনিম্ন শাস্তি আছে তা প্রদান করতে হবে, আর বেশি শাস্তি দেওয়ার সুযোগ থাকবে না। ধারা ৭৩ নির্জন কারাবাস
সলিটারি কনফাইনমেন্ট ইংরেজিতে। তাহলে সলিটারি কনফাইনমেন্ট বা নির্জন কারাবাসের বিধান আছে 73 এবং ধারা 74 আছে নির্জন কারাবাসের সীমা বা লিমিট অফ সলিটারি কনফাইনমেন্ট। 73 বলা হচ্ছে কারাদণ্ডের মেয়াদ অনধিক 6 মাস হলে নির্জন কারাবাসের মেয়াদ হবে অনধিক 1 মাস। কারাদণ্ডের মেয়াদ অনধিক 1 বছর হলে নির্জন কারাবাস হবে অনধিক 2 মাস এবং কারাদণ্ডের মেয়াদ 1 বছরের অধিক হলে সেই ক্ষেত্রে নির্জন কারাবাস সর্বোচ্চ 3 মাস দেওয়া যাবে। তাহলে সর্বোচ্চ নির্জন কারাবাস কত মাস পর্যন্ত হতে পারে? 3 মাস। এই লাইনটা কিন্তু বিগত সালে প্রশ্নে আসে, এই 3 মাসটা মনে রাখবেন। এখানে 73-এ 3 আছে, এখানে তথ্য 3 মাস, অর্থাৎ এই 73-এর 3 আর 3 এভাবে মিলিয়ে যদি মনে রাখতে পারেন একটু টেকনিক ইউজ করে, তাহলে ভুল হবে না। একটানা বা এক নাগাড়ে নির্জন কারাবাস 14 দিনের বেশি হবে না। আর নির্জন কারাবাসের পূর্বে ও পরে বিরাম থাকতে হবে। কারাদণ্ডের মেয়াদ 3 মাসের অধিক হলে নির্জন কারাবাস কোন মাসে 7 দিনের বেশি হবে না। মনে করেন যে আপনি 300 টাকা দিয়ে 500 মিনিট কিনলেন, আপনি গ্রামীণফোন সিম ব্যবহার করছেন, 500 মিনিট কিনলেন, এই 500 মিনিটের মেয়াদ হচ্ছে 1 মাস। এখন যদি মনে করেন যে আর 2 দিন বাকি আছে, আপনার আরও 100 মিনিট বেঁচে গেছে, আপনি চেষ্টা করবেন যে এই 2 দিনে যদি আপনার সময় থাকে বেশি বেশি কথা বলে সেটা শেষ করে দেওয়ার। অতএব যদি কারাবাস বেশি হয় তাহলে অল্প অল্প করে ব্যবহার করতে হবে, অর্থাৎ 7 দিনের বেশি দেওয়া যাবে না। মানে 3 মাসের যদি অধিক হয়, মানে সময় বেশি আছে, অল্প অল্প করে তাকে নির্জন কারাবাসে রাখতে হবে। আর যদি এরকম হয় যে তার মেয়াদ আর বেশি দিন নাই, অল্প দিন আছে, তাহলে বেশি করে দিতে হবে। এক নাগাড়ে 14 দিন তাকে রাখা যাবে। কারো যদি বলা হয় যে তার কারাবাস হলো 2 মাস এবং এর মধ্যে তাকে 1 মাস রাখতে হবে নির্জন কারাবাসে, তাহলে 2 মাসের 1 মাসে 14 দিন, আরেক মাসে 14 দিন, এভাবে রাখা যাবে। আগে পরে অবশ্যই বিরতি দিতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। বুঝতে না পারলে বারবার পড়বেন, তারপরও না বুঝতে পারলে আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। ধারা 75 পূর্বে দণ্ডবিধির দ্বাদশ অর্থাৎ মুদ্রা ও স্ট্যাম্প সংক্রান্ত অপরাধ, অর্থাৎ নোট জাল করে বা সরকারি স্ট্যাম্প জাল করে এরকম যদি অপরাধ হয়, এবং সপ্তদশ অর্থাৎ চুরি, এই অধ্যায়ের অধীনে অপরাধের জন্য সপ্তদশে যে চুরি আছে, কেউ যদি আগে স্ট্যাম্প জাল করেছে বা টাকা জাল করেছে অথবা চুরি করেছে, এটার জন্য তার যদি 3 বছর বা তার অধিক মেয়াদে দণ্ডিত হয়, তাহলে উক্ত অপরাধের অধীনে পরবর্তীতে পুনরায় অপরাধে দোষী সাব্যস্ত হলে, অর্থাৎ তার কাজই এইগুলো করা, এর আগে 3 বছর বা তার বেশি সাজা হয়েছে, সে আবার একই কাজ করছে, তার মানে সে একজন হ্যাবিচুয়াল অফেন্ডার, অভ্যাসগত অপরাধী, তার এই স্বভাবটা আছেই। তাকে যদি আটকানো না হয়, সে অল্প সাজা দিলে বের হয়ে সে আবার এই অপরাধটা করবে। তো এই ক্ষেত্রে কিন্তু তার যাবজ্জীবন, সশ্রম কারাদণ্ড অথবা অনূর্ধ্ব 10 বছর সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড হতে পারে। আমরা জানি চুরির জন্য কাউকে কখনো যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া যায় না, কিন্তু সে যদি মানে প্রিভিয়াস রেকর্ড তার যদি এরকম হয়, পিসিপিআরে তার এরকম মামলা থাকে এবং সে এর আগেও এরকম দণ্ডিত হয়েছে, তাহলে কিন্তু তাকে যাবজ্জীবন দিয়ে তার চুরি করাটা আটকানো যেতে পারে বা নোট জালিয়াতির কাজটা আটকানো যেতে পারে। এই যে এখানে আমি যে লাইনটা ব্যবহার করেছি, আমি সবুজ রং দিয়ে যেটা গাঢ় করলাম, হাইলাইট করলাম, এখানে দেখেন কিছু সিম্বল ইউজ করেছি। এটা একটা হচ্ছে স্যান্ড টাইমার, এর মধ্যে বালি থাকে, 2টা অংশ থাকে, এখানে বালি নিচের দিকে পড়ে, একটা টাইমার হিসাবে ইউজ হয় প্রাচীন যুগের। তো এটা দ্বারা আমি শাস্তি বুঝিয়েছি, কারাদণ্ড কতদিন হতে পারে সেটা বুঝিয়েছি। তো এটা দ্বারা দণ্ড, শাস্তি বা সাজা বা পানিশমেন্ট বুঝিয়েছি। আর স্ল্যাশ চিহ্ন যদি থাকে, অথবা বা অর বোঝাবো। প্লাস চিহ্ন যদি থাকে তাহলে এবং, তদুপরি বা উপরন্তু, ইংরেজিতে অ্যান্ড, শ্যাল অলসো বি বোঝাবো। সশ্রম হচ্ছে স দ্বারা সশ্রম বা রিগোরাস, দ্যাট ইজ উইথ হার্ড লেবার বোঝাবো। যদি বি থাকে সংক্ষেপে তাহলে বিনাশ্রম বোঝাবো, অর্থাৎ সিম্পল ইমপ্রাইজনমেন্ট বোঝাবো।
আর স অবলিক বি যদি একসাথে থাকে যেমন এখানে আছে, তাহলে বোঝাবো সশ্রম অথবা বিনাশ্রম যে কোনো একটা হতে পারে। এটাকে আইনের ভাষায় বলে যে কোনো বর্ণনার, অর্থাৎ বর্ণনা বলতে সেটা সিম্পল হবে না সশ্রম হবে, অর্থাৎ রিগোরাস হবে, সশ্রম হবে না বিনাশ্রম হবে, এটাকে বলে যে কোনো বর্ণনার মানে প্রকৃতিটা কেমন হবে কারাদণ্ডের, সেটা ইংরেজিতে আইদার ডেসক্রিপশান। তো এই সংকেতগুলো ব্যবহার করে আমি খুব ছোট্ট পরিসরে অল্প কথায় সাজাগুলো বুঝিয়ে দিতে পারবো। পেনাল কোডে যেহেতু অনেক সাজার বিধান আছে, পরবর্তীতে যে ধারাগুলো আছে দেখবেন যে এগুলো আমি অনেক ব্যবহার করছি এইভাবে, তাহলে আপনাদের পড়তে সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে। আজকের আলোচনা প্রায় শেষ পর্যায়ে। পার্ট 2 হতে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নাবলী, বিগত সালে যে প্রশ্নাবলীগুলো আসছে এখানে দেওয়া আছে। যেমন যুক্তরাষ্ট্রে বসবাসকারী এক্স একজন বাংলাদেশি নাগরিক, সে উগান্ডায় একজন ব্যক্তিকে হত্যা করে। আমরা দেখেছি যে হুবহু ইলাস্ট্রেশনে এটা আছে। বাংলাদেশের যোগ্যতা সম্পন্ন কোনো আদালতে এক্স এর বিচার করতে পারে যদি তাকে পাওয়া যায়, কোথায় পাওয়া যায়, বাংলাদেশে পাওয়া যায়। তো এটা আমরা দেখবেন নিচে একের উত্তর হবে গ, ধারা 4 থেকে আসছে। তাহলে ধারা 4 থেকে এইভাবে প্রশ্ন আসতে পারে, হুবহু উদাহরণ তুলে দিয়েছে বাংলায়। বাংলাদেশি নাগরিক ক যুক্তরাষ্ট্রে একটি খুন করে, তাহলে বিদেশে খুন। ক এর বিচার এবং শাস্তি কোথায় করা যাবে? এর আগেরটা ছিল বার কাউন্সিলের 15 সালের প্রশ্ন, এটা হচ্ছে বার কাউন্সিলের 17 সালের প্রশ্ন। তাহলে এখানে দেখেন যে বিচার ও শাস্তি ড্যাশ, বিদেশে অপরাধ করায় ক বাংলাদেশের দণ্ডবিধি অনুযায়ী কোনো অপরাধ করেনি, বাংলাদেশের দণ্ডবিধি ক এর জন্য প্রযোজ্য নয়, বাংলাদেশে বিচার করা যাবে এবং খুনের দণ্ডে দণ্ডিত করা যাবে। উত্তর হবে খ। দেখবেন 2 এর উত্তর হচ্ছে খ, এটাও ধারা 4 থেকে আসছে, 3ও ধারা 4 থেকে আসছে। তাহলে দেখেন আমার নোটের বৈশিষ্ট্য হচ্ছে সিরিয়ালে আছে সব কিছু, ক্রমান্বয়ে ক্রোনোলজিক্যালি আছে, ধারাভিত্তিক, মানে সেকশন ওয়াইজ সাজানো আছে প্রশ্নগুলো, বিগত সালের প্রশ্নগুলো। 4-এর পরে 19 ধারা থেকে বিগত সালের প্রশ্ন আসছে, 19 ধারা থেকে 2টা আসছে, তারপরে 20 ধারা থেকে, তারপরে 24 ধারা, তারপরে 29 ধারা, তারপরে আবার 29 ধারা, তারপর 33, 34, 34 এইভাবে আসছে। তো দেখেন এখানে সিরিয়াল করা আছে। এটা সুবিধা হবে কি, আপনি যেহেতু ধারা সিরিয়ালে পড়লেন একের পর এক, আপনি এমসিকিউ প্রশ্নগুলো ঠিক সিরিয়ালেই পাচ্ছেন। আপনি যখন 4 ধারা পড়ছেন ওই সময়ই আমার নোটের এই নিচের অংশে এমসিকিউ অংশে এসে দেখে নিতে পারেন 4 ধারা থেকে যে 3টি প্রশ্ন এসেছে কিভাবে এসেছে, বা 19 ধারা থেকে 2টি প্রশ্ন এসেছে কিভাবে এসেছে, বা মাঝখানে আমি আরও যে ধারা আলোচনা করেছি সেগুলো থেকে আদৌ প্রশ্ন এসেছে কিনা। তো এটা আপনি কিন্তু সিরিয়ালে খুব সহজে খুঁজে পাবেন আমার নোটে। আর সিরিয়ালে থাকার কারণে কিন্তু পড়তে আপনার সুবিধা হবে, সহজ পাঠ বা সুখ পাঠ বলতে পারবেন। এটা পাঠক বান্ধব একটা নোট আমি তৈরি করার চেষ্টা করেছি। বিগত সালের যে প্রশ্নগুলো প্রশ্ন ব্যাংকে থাকে সেটা সাল অনুসারে থাকে, সেকশন অনুযায়ী থাকে না। তো আমার নোটের বৈশিষ্ট্য আমি সেটা সেকশন অনুযায়ী আপনাদের পড়ার সুবিধার্থে সাজিয়ে দিয়েছি। তো এখানে এটা হচ্ছে 5 ধারা থেকে একটি প্রশ্ন করা হয়েছে, স্পেশাল ল প্রিভেলস ওভার জেনারেল ল। এটা 5 ধারার বিষয়, এটা বিগত সালে কখনো আসেনি। এই প্রশ্নটা আমি বানিয়ে দিয়েছি 5 ধারা থেকে, আপনারা পড়ে নিতে পারেন। তার মানে কোনটা আসলো কি কোনটা আসলো না সেটা আপনারা থার্ড ব্র্যাকেট দেখতেই পাবেন। এখানে যেহেতু থার্ড ব্র্যাকেট উল্লেখ নেই তার মানে এটা আসেনি। এখানে দেখেন যে জজের সংজ্ঞা দেওয়া আছে, এটা আসছে বিগত সালের প্রশ্ন 19 ধারা থেকে, এটা কিন্তু দিয়ে দিয়েছি ব্র্যাকেটে। তো আপনারা এইভাবে সিরিয়ালে পাবেন, এভাবে আপনারা পড়বেন। এই 1 থেকে 75 ধারার মধ্যে গুরুত্বপূর্ণ আমি এমসিকিউ প্রশ্ন বিগত সালের প্লাস আমার তৈরি করা কিছু প্রশ্ন মিলে টোটাল 40টা প্রশ্ন কিন্তু আমি তৈরি করে দিয়েছি। যেমন নির্জন কারাবাস সর্বোচ্চ কত দিনের হতে পারে? 3 মাস, আমরা একটু আগে পড়লাম। এটা কত ধারা থেকে আসছে? 40-এর গ ধারা 73, আমি উল্লেখ করে দিয়েছি কত ধারা থেকে আসছে, অর্থাৎ তথ্যসূত্রটা আমি দিয়ে দিয়েছি, রেফারেন্সটা দিয়ে দিয়েছি যেন আপনাদের খুঁজে পেতে সুবিধা হয়, বুঝতে সুবিধা হয়। মনে রাখবেন কোনো কিছু মুখস্থ না বুঝে করবেন না, বুঝে শুনে মুখস্থ করবেন, তাহলে সেটা লং লাস্টিং হবে, আপনার স্থায়ী মেমোরিতে সেটা সঞ্চয় হবে। এরপরে দেখেন যে আমি কিছু সেলফ টেস্ট 2, এর আগে সেলফ টেস্ট 1 ছিল পার্ট 1 থেকে, পার্ট 2-এ সেলফ টেস্ট 2 আছে। এখানে কিছু আমি প্রশ্ন আপনাদের জন্য প্রণয়ন করেছি যেটার উত্তর কিন্তু দেওয়া নাই, এবং এগুলোর উত্তর আপনাকে নিজে গবেষণা করে বের করতে হবে। তবে এটার উত্তর কিন্তু নোটের শেষ অংশে একেবারে লাস্টের দিকে পেজগুলোতে দিয়ে দেওয়া হয়েছে। তো
তো এখানে যে পার্ট 2 হতে লিখিত পরীক্ষার জন্য আপাতত কোনো প্রশ্ন পড়ার দরকার নেই। পার্ট 1-এও আমি কোনো লিখিত প্রশ্ন এ যাবৎ পড়াইনি বা পার্ট 2-এও পড়াচ্ছি না। কিন্তু পার্ট 2 থেকে কি প্রশ্ন হবে না? হ্যাঁ আছে, যেমন 34 ধারা থেকে প্রশ্ন হবে জয়েন্ট লাইবিলিটি বিষয়ে। তো এটা 34 ধারার সাথে যেহেতু 141 ধারা আনলফুল অ্যাসেম্বলি এবং 149 ধারা কমন অবজেক্ট, এই জিনিসগুলো জড়িত, তাই আমরা 149 ধারা কমপ্লিট হওয়ার পরেই লিখিত অংশে আমরা সুইচ করতে পারবো। এতক্ষণ আমরা শুধুমাত্র মূল আইনটা পড়ছি, বোঝার চেষ্টা করছি কনসেপ্ট, এবং এমসিকিউ প্রশ্নগুলো আমরা পড়ে নিচ্ছি বা বুঝে নিচ্ছি। এরপরে যখন 149 ধারা পর্যন্ত আমাদের কমপ্লিট হয়ে যাবে, 4টা আমাদের সম্ভবত 4টা, হ্যাঁ পার্ট 4 পর্যন্ত আমরা যখন পড়ব, 4 পার্টের পরে আমরা কিন্তু লিখিত অংশে আমরা কি পড়তে হবে 4 পার্ট পর্যন্ত, সেইটা কিন্তু এই নোটে আমরা পাবো। অতএব 4 পার্ট পর্যন্ত লিখিত প্রশ্নের জন্য আপনাদের অপেক্ষা করতে হবে। এটা আমার স্টুডেন্ট যারা আছে তাদের উদ্দেশ্যে বলছি, সেটা আমরা দ্বিতীয় সপ্তাহ থেকে আমরা কিন্তু লিখিত পাবো। এটা আপনাদের জন্য একটু ভালো হয়েছে যে প্রথম সপ্তাহে লিখিতর চাপ না দিয়ে শুধু আইন এবং এমসিকিউ এর চাপটা দিলাম। দ্বিতীয় সপ্তাহে থেকে ধীরে ধীরে আমি রিটেনের অংশটুকু, লিখিতের অংশটুকু প্রবেশ করাবো। এটা আপনাদের জন্য ইজি হবে। তো ধন্যবাদ সবাইকে এত বড় একটি ভিডিও দেখার জন্যে। পুরো ভিডিওটা দেখে থাকলে অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটি একটি লাইক দিয়ে দিবেন, এবং বন্ধুদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন। আর যদি আমার ভিডিও নতুন দেখেন অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করবেন, কারণ ভিডিও তৈরি করতে অনেক সময় এবং কষ্টের বিষয়। এই কষ্টকে সম্মান জানানোর জন্য আপনাদের লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করা উচিত। সবার সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটি শেষ করছি।